আছে এগুলোর ইন্টার কানেকশন This এবং call is now রিলেশন being এটা নিয়ে কথা recorded. বলবো আজকে। সো আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা কভার করব সেটা হচ্ছে ইউএসএ এন্ড রাশিয়া। সো যখনই আপনারা এই টাইপের কোনো কোশ্চেন আসবে যে দুটো দেশের মধ্যে সম্পর্ক বা সম্পর্কের কোনো একটা ডাইমেনশন নিয়ে আলোচনা করতে বলে, নর্মালি বিসিএস পরীক্ষা এটা 15 মার্কসের জন্য আসে। সো 15 মার্কের একটা কোশ্চেন আপনারা কয়েকটা পার্টে ভাগ করে নিলে আপনাদের জন্য অ্যান্সার করতে সুবিধা হবে, এবং বৃহস্পতিগুলোর মধ্যে সম্পর্ক যদি আসে সেক্ষেত্রে এই চারটার বাইরের কোনো কিছু আসার কথা না। সো আমরা মোটামুটি সেফ যদি কিছু জিনিসপত্র আগে থেকে সেট করে রাখি। আমি আপনাদের কাছকে মেইনলি এই আউটলাইনটা শেয়ার করবো আপনাদের সাথে, এবং মানে কিভাবে আপনারা আগাতে পারেন স্ট্রাকচারটা, এবং পরবর্তীতে পরীক্ষা হতে কয় মাস এটা যেহেতু এখনই বলা যাচ্ছে না, এই সময়টার মধ্যে আপনারা রিসেন্ট কিছু ডাটা জাস্ট এই ছাঁচে বসিয়ে নিলেই আপনারা মোটামুটি আনসার করতে পারবেন। তো ইউএস এন্ড রাশিয়ার বা যে কোনো দুইটা দেশের মধ্যে যখন সম্পর্ক আসবে, প্রথমে আমরা একটা তুলনামূলক বিশ্লেষণ দিব। তুলনামূলক বিশ্লেষণ বলতে কিছু ডাটা আমরা জাস্ট কম্পেয়ার করব দুইটা দেশের পরিপ্রেক্ষিতে। অনেক ডাটা যে হতে হবে তা না, অবভিয়াসলি আপনারা শুরুতে একটা ইন্ট্রোডাকশন দিবেন, এটা আমি প্রতি ক্লাসেই বলি, সো এটা আর আলাদা করে বলার কিছু নাই। তো খুব শর্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে এরপর আপনারা তুলনামূলক বিশ্লেষণে চলে যেতে পারেন। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে ওই দুইটা দেশের মধ্যে যে হিস্টোরিক্যাল একটা কনটেক্সট আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। হিস্টোরিক্যাল কনটেক্সটের পরবর্তীতে আমরা দুইটা দেশের মধ্যে প্রধান প্রধান কোন কোন জিনিস নিয়ে সমস্যা সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করব, এবং ফাইনালি আমরা যেটা করব সেটা হচ্ছে ভবিষ্যৎ যে সম্ভাবনা যদি থাকতে পারে, এটা দুটো দেশের মধ্যে দ্বন্দ্বের সম্ভাবনা হতে পারে, আবার সহযোগিতার সম্ভাবনা হতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলবো, এবং ফাইনালি আমরা কনক্লুশন টানবো। এবং ডেফিনেটলি এই পুরা লেখাটার বিভিন্ন অংশে যেখানে যেখানে প্রাসঙ্গিক সেখানে সেখানে আমরা ম্যাপটা ইউজ করব। ম্যাপের ইউজটা খুব ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমাদের যে কোনো দুইটা দেশের মধ্যে সম্পর্কে নিয়ে আলোচনার ক্ষেত্রে যে আমাদের স্ট্রাকচারটা থাকে সেটা। সো আমি একটা একটা করে শুরু করি। ইন্ট্রোডাকশন আপনাদের যে যার মতো লিখবেন, এটা নিয়ে আমরা আলাদা করে বলার কিছু নাই। সো প্রথমে আমরা আসি হচ্ছে তুলনামূলক বিশ্লেষণে, কম্পারিজনে। এখন অনেকগুলা বই আমি দেখছি আপনাদের যখন পরীক্ষা দিছিলাম তখন, যে কম্পারিজন অনেক ডাটা তুলে ধরে, এত কিছু আপনার দরকার নেই। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে খুব সেলিয়েন্ট কিছু ফিচার যেগুলা না বললে না, সেটা নিয়ে একটু কম্পেয়ার করতে পারেন। সো আমরা দেখি ইউএসএ এবং রাশিয়ার মধ্যে আসলে কোন দুই জায়গায় কোন কোন জায়গাগুলোতে আমরা ফোকাস করতে পারি কম্পারিজনে। সো ফার্স্ট যে জিনিসটা নিয়ে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে অফিসিয়াল নেম। এটা একটু ইম্পর্টেন্ট, সো এটা আপনারা ডেফিনেটলি দিবেন। ইউএস এর ক্ষেত্রে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এবং রাশিয়ার যে অফিসিয়াল নেম সেটা আপনারা চেক করে এখানে বসে দিতে পারেন। 2 নাম্বার যেটা আমার লাগবে সেটা হচ্ছে আয়তন। সো এটা আমি লিখে দিচ্ছি, ইউএস এর যে আয়তন এটা অ্যারাউন্ড 97 লাখ স্কোয়ার কিলোমিটার, এবং রাশিয়ার ক্ষেত্রে হচ্ছে 1,70,00,000-এর মতো প্রায়। সো বুঝতে পারতেছেন রাশিয়া আয়তনের সাপেক্ষে ইউএস এর চেয়ে অনেক বড়। 3 নাম্বার যেটা সেটা আপনারা পপুলেশন টানতে পারেন, জনসংখ্যা। জনসংখ্যা ইউএস এর ক্ষেত্রে হচ্ছে 33 কোটি প্রায়। এটা পরীক্ষার আগে আরেকবার চেক করে নিতে পারেন, ইউজুয়ালি এইসব ডাটা চেঞ্জ হয় না খুব একটা, তো এটা ইউ আর প্রিটি সেফ। আর রাশিয়ার জনসংখ্যাটা আমি ভুলে গেছি, সম্ভবত অ্যারাউন্ড 24 কোটি, একটু চেক করে নিবেন, চেক করবেন এটা। ওকে, এরপর যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে জিডিপি। জিডিপিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ দুইটা দেশের মধ্যে যখন আমরা কম্পারিজনে যাব, দুইটা দেশের অর্থনৈতিক অবস্থার যে তুলনা, দিস ইজ ভেরি পার্টিনেন্ট টু আস। সো ইউএসএ এর ক্ষেত্রে আমাদের যে মোট জিডিপি সেটা হচ্ছে অলমোস্ট $21 ট্রিলিয়ন। আর রাশিয়ার ক্ষেত্রে জিডিপি হচ্ছে অনেক কম ইউএস এর থেকে, এটা অলমোস্ট হচ্ছে $1.17 ট্রিলিয়ন। এগুলো একটু চেক করে নিবেন, এগুলো চেঞ্জ হয়। ওকে, সো এই জিনিসগুলো আমাদের একটু দরকার, এটা আপনারা চাইলে দেখাইতে পারেন। আরো কিছু কম্পারিজন পরবর্তীতে এমনিতে চলে আসবে, সো ওখানে আমি যাচ্ছি না। এরপরে যে জিনিসটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে দুইটা দেশের মধ্যবর্তী ইতিহাসটা। সো ইতিহাসে খুব বেশি আসলে সময় নষ্ট করার সুযোগ নাই, আমি আপনাদের জানার জন্য যতটুকু দরকার অতটুকুই বলতেছি ইউএস এবং রাশিয়ার ক্ষেত্রে। আর আপনারা যদি চান জিনিসটাকে আরো শর্ট করতে পারেন, কারণ আমাদের মেইন ফোকাস হবে ইস্যুগুলোতে এবং পরবর্তী ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। তো ইতিহাসে খুব বেশি সময় নষ্ট করার দরকার নেই। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে 1917 সালে রুশ বিপ্লব হয় এবং কমিউনিস্ট পার্টি রাশিয়ার ক্ষমতা দখল করে। 1917 সালে রুশ বিপ্লব হয়। রুশ বিপ্লবের পরে যেটা হয় সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে রাশিয়ায়। ওরা যে তৎকালীন জার ছিল তার
তাকে বেসিক্যালি অ্যাবডিকেট করে ক্ষমতা দখল করে। এবং এই কমিউনিস্ট পার্টির যে আইডিওলজি সেটা আমরা জানি সবাই, সেটা হচ্ছে কমিউনিজম। এবং এটা হচ্ছে ডিরেক্টলি অ্যান্টিথিসিস টু ক্যাপিটালিজম। আমেরিকা যে ক্যাপিটালিজম প্রমোট করে এটার এগেনস্ট হচ্ছে কমিউনিজম। এটা নিয়ে মতাদর্শগুলো নিয়ে যেদিন কথা হবে ওদিন বলবো, আপাতত এটা নিয়ে খুব বেশি কিছু বলতেছি না। এবং মেইন যে ইস্যুটা শুরু হয় সেটা হচ্ছে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে যেটা হয় সেটা হচ্ছে পুরো বিশ্ব দুইটা ভাগে বিভক্ত হয়ে পড়ে। একটা হচ্ছে বেসিক্যালি তিনটা, বাট আমরা এইখানে মোটা দাগে আলোচনার জন্য আমরা বলতে পারি দুটা ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে আপনার কমিউনিজমের আন্ডারে যেসব দেশ আছে, কমিউনিজম, এবং ইউএস এর আন্ডারে যেসব দেশ আছে সেগুলো। সো ওইখানে আমরা একটা স্নায়ুযুদ্ধ দেখছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময়টাতে, যেটা 1991 সাল পর্যন্ত ছিল। সো দিস ইজ আ ভেরি ব্রিফ কনটেক্সট অফ হোয়াট হ্যাপেন বিটুইন ইউএসএ অ্যান্ড রাশিয়া। এবং এখানে আরো কিছু ব্যাপার আপনারা উল্লেখ করতে পারেন যে ওই সময়টাতে কি হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময় স্নায়ুযুদ্ধের সময়টাতে। প্রথম কথা হচ্ছে তখন অনেকগুলো দেশে এই যুক্তরাষ্ট্র এবং হচ্ছে সোভিয়েত ইউনিয়ন তাদের অর্থনৈতিক এবং সামরিক প্রভাব বিস্তার করে। সো আমরা বলতে পারি অর্থনৈতিক সামরিক প্রভাব। তারপর অনেকগুলো দেশে দুইটা দেশ বেসিক্যালি প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ে। এটা দুইজনের মধ্যে সম্পর্ক খারাপ করার পিছনে আরেকটা কারণ ছিল। এবং আপনারা চাইলে কিছু এক্সাম্পলও দিতে পারেন যে কোন কোন দেশে প্রক্সি ওয়ারে জড়ায় পড়ছে। এর মধ্যে খুব নোটেবল একটা এক্সাম্পল হচ্ছে ভিয়েতনাম। এটা ছাড়া হচ্ছে কোরিয়াতে একটা বেশ ভালো সময় জুড়ে একটা দ্বন্দ্ব চলমান ছিল। এটা ছাড়া হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, বিভিন্ন রকম প্যাক্ট বা চুক্তি। যেমন আমরা দেখছি যে কমেকন রাশিয়ার পক্ষে, এবং এটার এগেনস্টে ইইসি, অথবা আমরা এটাও বলতে পারি ওয়ারশো প্যাক্ট, এটার এগেনস্টে ইউএস এর ছিল হচ্ছে নেটো। সো এই কিছু জিনিস আমরা দেখছি। এই সময় প্রচুর অস্ত্রীকরণ হয়েছে, তো আবার পরবর্তীতে নিরস্ত্রীকরণও হয়েছে, দুইটা কথা আমরা লিখতে পারি। সো এই হচ্ছে বেসিক্যালি দুইটা দেশের এতদিনের সম্পর্কের খুব ব্রিফ একটা ওভারভিউ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বর্তমানে দুইটা দেশের যে সম্পর্ক সেটা আমরা কিভাবে অ্যানালাইজ করতে পারি। সো আমরা একটা একটা করে ইস্যু ধরে ওটা নিয়ে একটু কথা বলবো। সো প্রথম ব্যাপারটাতে আসি যে কোন কোন বিষয় নিয়ে দুইটা দেশের মধ্যে ঝামেলা আছে, ইস্যুস। তো সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে কমন যে ইস্যুটা, যে আমাদেরকে যদি এখন যে কাউকে জিজ্ঞেস করে যে বিসিএস এর সঙ্গে মোটো রিলেটেড না বা কোনো সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে না, সেও জানে যে প্রথম যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে ইউক্রেন যুদ্ধ। তো ইউক্রেন যুদ্ধটা যদিও আমাদের শুরু হয়েছে 2022 সাল থেকে এবং এটা এখন পর্যন্ত চলতেছে। সো এটার যে হিস্ট্রিটা বা এটার যে ঘটনাটা, এটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি অনেক আগে থেকে। সো প্রথমে যেটা আপনার জানতে হবে সেটা হচ্ছে 1954 সালের দিকে আমাদের ইউএসএসআর তখন যেটা ছিল, রাশিয়া আগে তো ইউএসএসআর ছিল, তো ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রিপাবলিক। তো ইউএসএসআর এর তখনকার যে প্রেসিডেন্ট ছিল উনি ছিলেন হচ্ছে নিকিতা ক্রুশচেভ। সে ক্রিমিয়া যে অঞ্চলটা ছিল সেটা হচ্ছে ইউক্রেনকে দিয়ে দেয়। তো রাশিয়ান যারা জাতীয়তাবাদী আছে পুতিনের পরবর্তী সময় থেকে, সরি, তো পুতিনের সময়কাল থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে ক্রিমিয়াকে রাশিয়া আবার নিজের বলে দাবি করা স্টার্ট করে এবং 2014 সালে ক্রিমিয়া একটা যুদ্ধ হয়। ক্রিমিয়া যুদ্ধের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে, আপনারা হয়তো আমার কলমে একটা ঝামেলা করতেছে, যাই হোক, ক্রিমিয়া যুদ্ধের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে ওখানে একটা রেফারেন্ডাম হয়। রেফারেন্ডামের বাংলা হচ্ছে গণভোট। এবং এই রেফারেন্ডামে মোটামুটি 97% পিপল, ক্রিমিয়ান 97% মানুষ মতামত দেয় যে তারা রাশিয়ার সঙ্গে থাকতে চায়। সো ক্রিমিয়াকে রাশিয়া বেসিক্যালি নিয়ে নেয়। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে এই সময়টা থেকেই বেসিক্যালি নেটোর সঙ্গে ইউক্রেনের একটা কথাবার্তা শুরু হয় যে আমরা নেটোতে জয়েন করতে চাই, এবং নেটো খুব ওয়েলকাম করে ইউক্রেনকে, যে ঠিক আছে আপনারা ইউ ক্যান জয়েন আস। তো তখন থেকে হচ্ছে বেসিক্যালি রাশিয়ার একটা ইনসিকিউরিটি চলে আসে। কারণ আপনারা যদি রাশিয়ার ম্যাপটা একটু দেখেন, রাশিয়া ইউক্রেনের ম্যাপটা যদি দেখেন, সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে নেটো যদি পূর্ব দিকে সম্প্রসারিত হয় সেক্ষেত্রে আসলে রাশিয়ার যে নিরাপত্তাটা সেটা রাশিয়া ঝুঁকির মুখে হিসেবে বিবেচনা করে এবং ভাবে যে একটা সময় তাদের সার্বভৌমত্ব বেসিক্যালি বিঘ্নিত হবে। তো আমরা এই ক্ষেত্রে একটু হয়তো ম্যাপটা দেখতে পারি
খুব ব্রিফ একটা ম্যাপ যদি আমরা দেখি আর কি। সো আমি খুব সহজভাবে যদি ম্যাপটা আপনাকে বুঝিয়ে দেই, সেটা হচ্ছে জিনিসটা অনেকটা এরকম। এই যে এই লাইনটা দেখতেছেন, এই লাইনটার উপরের দিকে আছে হচ্ছে রাশিয়া এবং নিচের দিকে আছে হচ্ছে ইউক্রেন। তো সিন্স তাদের সীমানা একেবারে লাগানো, তো ইউক্রেনে যদি বেসিক্যালি নেটোর সঙ্গে যদি ইউক্রেন যুক্ত হয়, সেক্ষেত্রে দেয়ার আর চান্সেস যে এই অঞ্চলটাতে, অর্থাৎ সীমান্তবর্তী যে অঞ্চলটা, সেখানে হচ্ছে নেটো সৈন্য সমাবেশ করতে পারবে এবং রাশিয়াকে একটা চাপের মধ্যে রাখতে পারবে। তো এই কারণেই বেসিক্যালি রাশিয়া চায় নাই কখনোই ইউক্রেন নেটোর সঙ্গে যুক্ত হোক। তো এরপরে যখন ইউক্রেনের এই যুক্ত হওয়াটা খুব মানে একদম ইনএভিটেবল হয়ে গেছে, তখনই হচ্ছে রাশিয়া বেসিক্যালি নেটো ইউক্রেনকে অ্যাটাক করে এবং এটাকে বেসিক্যালি নাম দেয় হচ্ছে স্পেশাল অপারেশন। অর্থাৎ এটাকে যুদ্ধ বলে নাই, এটাকে বলা হয়েছে স্পেশাল অপারেশন। তো এই হচ্ছে বেসিক্যালি ইউক্রেন কেন রাশিয়া আক্রমণ করছে সেটার একটা কনটেক্সট। এখন আসেন ইউক্রেন আক্রমণের পরে আসলে কি হয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা ইস্যু নিয়ে জাস্ট ব্রিফলি একটু ডিসকাস করতেছি, খুব বেশি ডিটেলস এখন লিখতেছি না, কারণ হচ্ছে খুব বেশি ডিটেলস আপনারা পরীক্ষার হলে লিখার আসলে সুযোগটা পাবেন না। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউএসএ ট্রেনিং প্রোভাইড করতেছে ইউক্রেনকে, এটা আপনারা আপনাদের ভাষায় গোছায় লিখতে পারেন। ট্রেনিং প্রোভাইড করতেছে, অর্থনৈতিক সাহায্য দিচ্ছে, মানবিক সহায়তা প্রদান করতেছে, উন্নত অস্ত্রশস্ত্র দিচ্ছে, গোয়েন্দা তথ্য শেয়ার করতেছে এবং যেটা বললাম যে ইউক্রেন বাহিনী যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। সো ইউএসএ কিভাবে হেল্প করতেছে ইউক্রেনিয়ানদেরকে, ট্রেনিং দিচ্ছে, তারপর হচ্ছে সামরিক সহযোগিতা অর্থাৎ অস্ত্র শস্ত্র যেগুলো দেয়ার সেটা দিচ্ছে, এরপর হচ্ছে মানবিক সহায়তা দিচ্ছে, ওকে, আর হচ্ছে তথ্য শেয়ারিং। এই কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে রাশিয়ার সঙ্গে যে সম্পর্ক এমনিতে খারাপ ছিল, এখন সম্পর্কের মানে পারদ যেটা সেটা আরো নিচে নেমে গেছে। একই সঙ্গে ইউএসএ একটা কাজ করছে, সেটা হচ্ছে স্যাংশন দিছে রাশিয়ার বিভিন্ন ব্যক্তির উপর। ইউএসএ স্যাংশন আরোপ করছে, এর মধ্যে আমাদের পুতিনও আছে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ দুইটা দেশ যখন একটা দেশ আরেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে স্যাংশন দিয়ে দেয়, সেক্ষেত্রে আসলে সম্পর্ক বলতে কিছু থাকে না। আপনারা চাইলে আর একটা জিনিস শেয়ার করতে পারেন যে ইউএস এর প্রেসিডেন্ট বাইডেন 2022 সালে একটা কথা বলছে, এটা আপনারা চাইলে পরীক্ষা ইউজ করতে পারেন। সো আমি লিখে দিচ্ছি যেন পরবর্তীতে আপনাদের সুবিধা হয়। সে বলছে হচ্ছে রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তাহলে অভূতপূর্ব অর্থনৈতিক মূল্য দিতে হবে। সো এটা কিন্তু আমেরিকা শুধুমাত্র মুখে বলে থেমে থাকে নাই, ইউক্রেনকে সরি রাশিয়াকে বিভিন্ন রকম স্যাংশন দিয়ে আসলে একটা খুব বেকায়দায় ফেলে দিচ্ছে আর কি। অর্থনৈতিক মূল্য দিতে হবে, এই কথাটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর রাশিয়ার হচ্ছে যুক্তরাষ্ট্রের যে এই পদক্ষেপ, এটাকে বেসিক্যালি তার সার্বভৌমত্বের একটা লঙ্ঘন হিসেবে দেখে। রাশিয়া এটাকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখে। সো এই হচ্ছে বেসিক্যালি ইউক্রেনের কাহিনী। আপনারা যদি পরীক্ষা এতটুকু লিখেন তাও চলবে। আর যদি চান সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন পেপার বা বিভিন্ন সোর্স থেকে আপনারা কিছু কোটেশন অ্যাড করতে পারেন, বা রিসেন্ট পরীক্ষার আগে যতটুকু ঘটনাটা আগাইছে সেটা আপনারা চাই ইউজ করতে পারেন পরীক্ষার হলে। ওকে, সো এই গেল একটা ইস্যু, যেটা হচ্ছে ইউক্রেন যুদ্ধ। এরপরে সেকেন্ড যে জিনিসটা আমরা বলতে পারি সেটা হচ্ছে 2 নম্বর, অস্ত্র নিয়ন্ত্রণ। আমরা জানি যে রাশিয়া এবং ইউএসএ, অথবা এভাবে বলা যায় যে ইউএসএসআর এবং ইউএসএ অনেকগুলো অস্ত্রীকরণের সময়ে তাদের নিউক্লিয়ার যে আর্সেনালটা সেটা অনেক বাড়ায় ফেলছিল দুইটা দেশই। এবং একটা সময় গিয়ে বিভিন্ন ট্রিটির মাধ্যমে, আপনারা হয়তো প্রিলির সময় জিনিসগুলো পড়ছেন, যে আগে সল্ট ট্রিটি ছিল, স্টার্ট ট্রিটি ছিল, তারপর নিউ স্টার্ট ট্রিটি ছিল, আইএনএফ ট্রিটি ছিল, অনেকগুলো ট্রিটি ছিল। সো ট্রাম্পের সময় যেটা হয়েছে সেটা হচ্ছে ট্রাম্পের সময় থেকে ট্রাম্প কয়েকটা থেকে উইথড্র করছে, এবং বাইডেনের সময় গিয়েও জিনিসটা এখন পর্যন্ত চলমান আছে, যে নিরস্ত্রীকরণের বদলে এখন আবার অস্ত্রীকরণ হচ্ছে। তো আমাদের যে এখানে যদি আমি একটা এক্সাম্পল হিসেবে বলি, সেটা হচ্ছে আইএনএফ ট্রিটি নামে একটা ট্রিটি আছে, এক্সট্রিমলি সরি। সো আইএনএফ ট্রিটি এটা হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি। এই চুক্তিটা 2019 সালে আইএনএফটিটি থেকে রাশিয়া বের হয়ে যায়।
এর ফলে যেটা হবে সেটা হচ্ছে এই ইন্টারমিডিয়েট রেঞ্জ বা মধ্য সীমা পর্যন্ত যে আপনার নিউক্লিয়ার ওয়েপন আছে সেটা ডেভেলপমেন্টে আর কারো কোনো বাধা থাকলো না। এরকম আরো বেশ কিছু এক্সাম্পল আছে যে কোন ট্রিটিটা রিনিউ হওয়ার কথা কিন্তু রিনিউ হয় নাই, বা কোন ট্রিটিটা থেকে একটা কান্ট্রি বের হয়ে আসছে সেটা আপনারা চাইলে একটু ঘেটে বের করতে পারেন। এখানে একটা কোটেশন আপনারা অ্যাড করতে পারেন যে মার্কিন প্রতিরক্ষা সচিব আইএনএফ ট্রিটি থেকে অ্যাকচুয়ালি প্রথমে বের হয়ে যায় হচ্ছে ইউএসএ এবং পরবর্তীতে বের হয়ে যায় হচ্ছে রাশিয়া। সো ডাজন্ট ম্যাটার, দুইজনই বের হয়ে গেছে। এবং মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার এই বিষয়ে যেটা বলছে সেটা একটু আপনারা অ্যাড করতে পারেন। রাশিয়া ক্রমাগত চুক্তি লঙ্ঘন করার যে করতেছে সেটার কারণে আমরা এই চুক্তিতে আর থাকতে পারতেছি না। সো আমি একটু লিখে দিচ্ছি এটা যেটা বলছে, ক্রমাগত আমরা এটা বজায় রাখতে পারছি না। সো এটা আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। নেক্সট যে ইস্যুটা নিয়ে দুইটা দেশের মধ্যে সম্পর্ক সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যে মেইনলি সিরিয়া নিয়ে কিন্তু রাশিয়া এবং ইউএস এর একটা প্রক্সি ওয়ার বর্তমানেও চলমান আছে। আমরা জানি যে সিরিয়াতে দীর্ঘদিন ধরে বাশার আল আসাদ তার ফ্যামিলি লেগাসি বেসিক্যালি হচ্ছে সিরিয়াতে অনেকদিন ধরে শাসন করা, এবং দীর্ঘদিন ধরে তারা ক্ষমতায় ছিল এবং পরবর্তীতে আরব বসন্ত পরবর্তী সময়ে বেসিক্যালি সিরিয়াতে একটা গৃহযুদ্ধ শুরু হয়। এই গৃহযুদ্ধে বাশার আল আসাদের যে সরকার তাকে সমর্থন দিচ্ছে হচ্ছে আমাদের রাশিয়া, এবং বাশার আল আসাদ সরকারের যারা বিরোধিতা করতেছে তাদেরকে সমর্থন দিচ্ছে হচ্ছে আমাদের ইউএসএ। এবং এটা নিয়ে দুই দেশের মধ্যে অনেকদিন ধরেই একটা টাসেল চলমান আছে। এবং এই প্রক্সি সংঘাতের মধ্যেই আমরা বেশ কিছু ঘটনা দেখছি, যার মধ্যে দুইটা খুব ইম্পর্টেন্ট। যে আলেপ্পো যে শহরটা আছে, আলেপ্পো, এখানে হচ্ছে রাশিয়া বোমা বর্ষণ করছিল। এই কয়েকটা ঘটনা আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। রাশিয়া বোমা বর্ষণ করছে, এবং হচ্ছে যুক্তরাষ্ট্র সমর্থিত যারা বিদ্রোহী আছে, বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনা করছে। এটা নিয়ে আমেরিকা হচ্ছে বেশ ক্ষেপছিল ওই সময়টাতে। সো এ হচ্ছে আরেকটা ইস্যু, সিরিয়া এবং মধ্যপ্রাচ্য। এরপরে আরেকটা যদি বলি আমি, এর মধ্যে আমরা নির্বাচন ইস্যু টানতে পারি। যে রাশিয়া যে ইউএস প্রেসিডেন্সি ইলেকশন ইন 2016 সালে সেখানে হস্তক্ষেপ করছে বলে একটা অভিযোগ আসছিল। পরবর্তীতে হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার একটা রিপোর্টে এইটা তারা দাবি করে যে রাশিয়া হচ্ছে নির্বাচনে হস্তক্ষেপ করছে। এবং এটার জন্য আমরা একটা কোটেশন অ্যাড করতে পারি রবার্ট মুলারের। উনি হচ্ছেন স্পেশাল কাউন্সিল। আচ্ছা, যেটা বলেছে সেটা হচ্ছে আমি লিখেই দিই, এটা আপনারা পরীক্ষা ইউজ করতে পারবেন। এবং কোটেশন দেওয়ার সময় ডেফিনেটলি ব্লু পেন ইউজ করার চেষ্টা করবেন। এটা আপনার কোটেশন গুলোকে টিচারের চোখের সামনে অ্যাকচুয়ালি নিয়ে আসবে। ওকে, সো নির্বাচন নিয়েও কিছু কথা বলতে পারেন। এটা ছাড়া আমরা আর কোন কোন ইস্যু আনতে পারি? আমরা এখানে সাইবার নিরাপত্তার কথা টানতে পারি। আচ্ছা, আমি সব বলার চেয়ে আমি মনে হয় বেশ কিছু জিনিস বলে দিই, যেহেতু ক্লাসের রেকর্ড আপনাদের কাছে থাকবে। সো বেশি কিছু না লিখলেও চলবে, আমি জাস্ট কি পয়েন্ট গুলা লিখে দিব। সো দুইটা দেশের মধ্যে আসলে সাইবার সিকিউরিটিটা একটা বড় ইস্যু, এবং দুইটা দেশই একজন আরেকজনকে সাইবার অ্যাটাক করে যাচ্ছে, এবং গুপ্তচর বৃত্তির দোষারোপটা এক দেশ আরেক দেশের ঘাড়ের উপর তুলে দিচ্ছে। এখানে একটা জিনিস আপনারা মেনশন করতে পারেন, যেটা হচ্ছে সোলার উইন্ডস হ্যাক। আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এই জিনিসটা আসলে কি বলি, যে 2020 সালে বেসিক্যালি মার্কিন গোয়েন্দা সংস্থা একটা রিপোর্ট করে যে রাশিয়ান হ্যাকাররা একটা পার্টিকুলার সফটওয়্যারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার ওয়েবসাইট এবং আর্কাইভসে প্রবেশ করছে। তো এই সফটওয়্যারটার নামই হইতেছে বেসিক্যালি সোলার উইন্ডস। সো এই সফটওয়্যারটা দিয়ে রাশিয়া যে যুক্তরাষ্ট্রের সাইবার অ্যাটাক করছে সেটা একটা মানে অভিযোগ ইউএসএ তুলছিল। এরপরে আরেকটা ইস্যু আমরা আনতে পারি, যেটা হচ্ছে মানবাধিকার এবং গণতন্ত্র। আপনারা প্রায়োরিটি বেসিস এগুলা পরবর্তীতে লেখার সময় সাজাতে পারেন। এটা খুব একটা মানে ইম্পর্টেন্ট না যে জিনিসটা ওইভাবে একটার পর একটা লিখা, বাট লিখলে ভালো। তো মানবাধিকারের ব্যাপারে রাশিয়ার খুব একটা ভালো না, রেপুটেশন খুব একটা ভালো না। নাভালনির কেস আপনারা দেখছেন যে তাকে দীর্ঘদিন ধরেই ইনকারসারেটেড করে রাখা হয়েছে, এবং একটা সময় সে জেলে মারা গেছে লাস্ট ইয়ারে, না এই ইয়ারের শুরুর দিকে। তো এটা নিয়ে যুক্তরাষ্ট্র প্রায়ই রাশিয়ার মানবাধিকার রেকর্ডের সমালোচনা করছে। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে হচ্ছে পলিটিক্যাল যারা হচ্ছে অপোজিশন, অর্থাৎ রাজনৈতিকভাবে যারা বিরোধী, তাদের প্রতি যে আচরণটা সেটা নিয়ে, বা মিডিয়া স্বাধীনতা নিয়ে, LGBTQ+ এদের অধিকার, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে রাশিয়াকে ইউএসএ অ্যাকিউজ করছে। তো
এবার রাশিয়া কিন্তু চুপচাপ থেমে নাই, তারা যুক্তরাষ্ট্রকে বেসিক্যালি হিপোক্রিট বলে অভিহিত করছে যে ইউ ডু নট মেনটেন দ্য সেম স্ট্যান্ডার্ডস ফর এভরিওয়ান, যেটা কোয়াইট অ্যাপারেন্ট যে ইসরায়েল প্যালেস্তাইনে যা চালাচ্ছে সেটার বিরুদ্ধে ইউএসএ কখনোই খুব বেশি কিছু বলে না, কিন্তু আবার রাশিয়া বা চায়নার মতো দেশ যখন তাদের নিজেদের ইচ্ছা মতো তাদের দেশ চালাতে যায় তখন হচ্ছে মানবাধিকারের একটা প্রশ্ন ইউএসএ অলওয়েজ তুলে। তো এটা নিয়ে হচ্ছে রাশিয়া প্রায় সময় ইউএসএ কে অভিযুক্ত করে, এবং 2011 সালে পুতিন বলেছিলেন যে যুক্তরাষ্ট্র অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখে না। এটা আপনারা চাইলে কোট করতে পারেন যে যুক্তরাষ্ট্র অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখে না। তো এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। এটা ছাড়া আমরা আরেকটা জিনিস বলতে পারি, যেটা হচ্ছে অর্থনৈতিক যে একটা দুইটা দেশের মধ্যে ট্যাঙ্গেল চলমান, এটা আমি একটু লিখি। তো 7 নাম্বার অর্থনীতি। রাশিয়ার উপর আসলে ইউএসএ অত বেশি ডিপেন্ডেন্ট না ইকোনমিক্যালি যতটা চায়নার উপর, বাট স্টিল দুইটা দেশের মধ্যে একটা জায়গায় বেসিক্যালি একটা ইন্টারডিপেন্ডেন্সি আছে, যেটা হচ্ছে মেইনলি জ্বালানি। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যে তার মিত্ররা আছে তারা রাশিয়ার জ্বালানির উপর অনেকাংশে নির্ভর করে, মেইনলি হচ্ছে প্রাকৃতিক গ্যাসের উপর। এবং দীর্ঘদিন ধরেই ইউএসএ চেষ্টা করতেছে এটার একটা অল্টারনেটিভ খোঁজার। এখন তেলের জন্য মিডল ইস্ট আছে, কিন্তু হচ্ছে এই গ্যাসের জন্য আসলে রাশিয়ার খুব একটা ভালো অল্টারনেটিভ নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে যুক্তরাষ্ট্র যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে এলএনজি যে রপ্তানি বাড়ানো, এটা চেষ্টা চালাচ্ছে যেন ইউরোপের কান্ট্রিগুলো রাশিয়ার উপর অতটা ডিপেন্ডেন্ট না হয়। আমরা দেখছি ইউক্রেন সংকটের সময় সবগুলো দেশ কিন্তু একই টাইমে ইউএস এর সাথে রাশিয়াকে কন্ডেম করে নাই, কারণ হচ্ছে তাদের একটা নির্ভরশীলতা আছে। আবার রাশিয়া থেকে যদি জ্বালানি নেওয়াটা কমায় দেয় ইউএসএ, সেই ক্ষেত্রে রাশিয়া কই যাবে? রাশিয়া মেইনলি তার জ্বালানিটার এক্সপোর্ট যে এরিয়াটা সেটা চেঞ্জ করার চেষ্টা করতেছে। মেইনলি রাশিয়া এখন ফোকাস করতেছে এশিয়াতে, চীন এবং ভারতের দিকে, এবং এর কারণে বেসিক্যালি ওয়ার্ল্ডের যে জ্বালানির যে কি বলবো এটাকে, জ্বালানির যে গতিপথ এটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আমরা অর্থনীতি না বলে বেসিক্যালি এনার্জি সিকিউরিটি বলতে পারি। গেল। এখন হচ্ছে এরপর আর কি কি বলতে পারি, একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আছে যেটা হচ্ছে নেটোর সম্প্রসারণ। নেটোর সম্প্রসারণ অর্থাৎ নেটোজ এক্সপেনশন। সো একটু আগে আমি যখন ইউক্রেন সংকট নিয়ে কথা বলতেছিলাম তখন বললাম যে নেটোর যে পূর্বমুখী সম্প্রসারণ, এই কথাটা ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা মাস্ট লিখবেন, নেটোর পূর্বমুখী সম্প্রসারণ। তো বেসিক্যালি জিনিসটা হয়েছে কি যে আমরা যদি ম্যাপে না দেখাই, জাস্ট এভাবে দেখাই, ধরেন এটা হচ্ছে আমাদের ইউরোপ, and this is the eastern part of Europe and this is the western part of Europe. So নেটো এতদিন তাদের মেইন যে কার্যক্রমটা সেটা চালাইছে হচ্ছে আমাদের ওয়েস্টার্ন পার্টে বহুদিন ধরেই, এবং একটা ট্রিটিও আছে যেটাতে বলা হয়েছে যে নেটো আর পূর্ব দিকে যাবে না, এটা অনেক আগের একটা ট্রিটি ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে নেটো আস্তে আস্তে হচ্ছে পূর্ব দিকে ঢুকা স্টার্ট করছে, এবং পূর্ব দিকে ঢুকলে সমস্যা কোথায়? এর বাইরেই হচ্ছে রাশিয়া। সো নেটো যদি পূর্ব দিকে ঢুকে পড়ে তাহলে যেটা হবে সেটা হচ্ছে রাশিয়ার সার্বভৌমত্ব এবং রাশিয়ার যে এলাকায় প্রভাব সেটা কমে যাবে। তো এইটা নিয়ে রাশিয়ার একটা ইস্যু অলওয়েজই ছিল, অলওয়েজ একটা ভয় ছিল। এবং নেটো যখন পূর্ব ইউরোপে তার সামরিক উপস্থিতিটা বাড়াচ্ছে বা নতুন মোতায়েন, নতুন দেশকে নিজের ইয়ার মধ্যে ঢুকাচ্ছে, প্রভাব বলয়ের মধ্যে ঢুকাচ্ছে, তখন এখানে মেইন যে কলকাঠিটা নাড়তেছে সেটা হচ্ছে ইউএসএ। সো ইউএসএ ইজ বিহাইন্ড দিস, এবং এর অনেক সমালোচনাও আছে। যেমন জোসেফ এস নাই, যিনি হচ্ছে সফট পাওয়ার বা হচ্ছে পাবলিক ডিপ্লোমেসির মতো টার্ম গুলা উদ্ভাবন করছে, তার একটা লেখা, বা নোয়া ইউভাল হারিরি, আপনারা কয়েকজনের নাম একটু মনে রাখবেন। জোসেফ এস নাই, ওনার নাম বলতে পারেন, বা এই কয়েকজনকে আপনারা মেনশন করতে পারেন। তো তারা হচ্ছে তাদের লেখায় বলছে যে এই যে পূর্বমুখী সম্প্রসারণটা নেটোর ইউএস এর ইন্ধনে, এটার আসলে কোনো দরকার ছিল না। এনিওয়ে, তো যেটা হয়েছে সেটা হচ্ছে ইউক্রেনের ব্যাপারটা তো বললাম, আবার একই সাথে 2023 সালে ফিনল্যান্ডকে কিন্তু নেটোতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং ধরে নেওয়া হচ্ছে যে সুইডেনও নেটোতে জয়েন করতে চায়। সুইডেনের গভর্নমেন্ট বেশ কয়েকটা স্টেটমেন্টের কথাটা বলছে, সো সুইডেন মাইট জয়েন, এবং এই জিনিসটা আসলে রাশিয়াকে খুব ভয়ের মধ্যে ফেলে দিছে।
তো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হচ্ছে 2007 সালে, এটা অনেক আগের কথা, 2007 সালে মিউনিক নিরাপত্তা সম্মেলনে বলছে যে নেটোর অবিরাম সম্প্রসারণ রাশিয়ার জন্য একটা সরাসরি হুমকি সৃষ্টি করছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে দুইটা দেশের মধ্যে যে ইস্যুগুলো আছে এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা। তো আপাতত এগুলাই বলতে পারেন। আরেকটা যদি যোগ করি আমি, যদি সময় থাকে আপনাদের পরীক্ষায় এটাও অ্যাড করতে পারেন, যেটা হচ্ছে কূটনৈতিক সংকট। তো ইউক্রেন যুদ্ধের পরে মেইনলি জিনিসটা খুব বড় আকার ধারণ করছে। ইউক্রেন যুদ্ধের পরে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পাল্টাপাল্টি হচ্ছে তাদের দুইটা দেশে তাদের কূটনৈতিক যে উপস্থিতি সেটা কমায় ফেলছে। এর ফলে হচ্ছে যোগাযোগের যে চ্যানেল গুলো আছে সেগুলো আসলে কমে যাচ্ছে। আবার যুক্তরাষ্ট্র হচ্ছে রাশিয়ার উপর অনেক বেশি স্যাংশন আরোপ করছে। আর রাশিয়া কিন্তু চলে হচ্ছে মেইনলি, এটাকে আমরা বলতে পারি অলিগার্কি। রাশিয়া চালায় হচ্ছে খুবই প্রভাবশালী এবং খুবই ধন সম্পদ সম্পন্ন কিছু ব্যবসায়ী, যাদের মধ্যে অনেকেই হচ্ছে তেল ব্যবসা করে বা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের ব্যবসা করে। এবং এই স্যাংশন গুলোর কারণে তাদের আসলে পুরো বিজনেস বলেন বা হচ্ছে আমেরিকার সঙ্গে কিন্তু ক্লোজ টাই আছে, এদের অর্থনৈতিক টাই আছে। সো এটা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর ফলে রাশিয়ার যে গভর্নমেন্ট তারাও কিন্তু বেশ প্রেসারে আছে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং হচ্ছে এই কূটনৈতিক বহিষ্কারের ফলে দুইটা দেশের মধ্যে যে সম্পর্ক এমনিতে খারাপ ছিল এখন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার মেইনলি ওদের মধ্যে যে ইস্যুগুলো। এখন আসেন যে সম্ভাবনা কি কি আছে, মানে ফিউচারে কি হইতে পারে এটা নিয়ে একটু কথা বলবো। মোটামুটি আমাদের আনসার শেষ। সো প্রথম কথা হচ্ছে বর্তমানে যে চলমান যে উত্তেজনা আছে সেটা খুব শিগগিরই আসলে থামতেছে না। যদিও কেউই মানে বিশ্বাস করবে না যে রাশিয়া এবং ইউএস এর মধ্যে কোনো আহ ওই কোল্ড ওয়ারের সময়টাতে যে একটা পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা আর হবে না। কিন্তু সম্পর্কটা উত্তেজনায় থাকবে। ইউক্রেন সংকট যতদিন ধরে সলভ না হচ্ছে এবং যদি পলিটিক্যাল কোনো সলিউশন এখানে না আসে, তাহলে এই সংঘর্ষ ইন নিয়ার ফিউচার এই দুইটা দেশের সম্পর্ককে তিক্ত করে রাখবে। তো এটা হচ্ছে একটা পসিবিলিটি। আবার 2 নাম্বার হচ্ছে কূটনৈতিক সম্পৃক্ততা কি আবার বাড়বে কিনা। সো অ্যাজ উই অল নো যে ডিপ্লোমেসি ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। দুইটা দেশের মধ্যে সম্পর্ক যদি ঠিক করতে চায় তাহলে অ্যাকচুয়ালি এটার কোনো বিকল্প নাই এবং এটার সলিউশন হচ্ছে দুই দেশই আবার দুইটা দেশের মধ্যবর্তী যে ডিপ্লোম্যাটিক মিশনগুলো কর্মী প্রত্যাহার করা বা উপস্থিতি কমানো, এটা যদি ফিক্স না করে এটা আসলে ঠিক হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অলরেডি দুইটা দেশের মধ্যে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ তো শেষ হয়ে যাবে 2026 সালে। নিউ স্টার্ট এটা শেষ হওয়ার কথা হচ্ছে 2026 সালে এবং দেয়ার ইজ দ্য পসিবিলিটি যে ইউএসএ আবারও রাশিয়ার সঙ্গে এই চুক্তিটা নবায়ন করবে। তো এটা আসলে শিওর বলা না গেলেও ধারণা করে নেওয়া যায় বিভিন্ন স্টেটমেন্ট থেকে। আমার খুব বড় একটা ইস্যু যেটা সেটা হচ্ছে নেতৃত্ব পরিবর্তনের প্রভাব। এখন ইউএসএ তে অলরেডি হচ্ছে বাইডেন যেহেতু প্রার্থিতা পরিহার করে নিছে, এখন ইউএসএ তে নতুন আবার খুব সম্ভবত ট্রাম্প চলে আসবে এবং ট্রাম্পের রাশিয়ার প্রতি যে নীতি ছিল ওটাকে অনেকে বেসিক্যালি একটা তোষণ নীতি হিসেবে অভিহিত করছে। ট্রাম্প ওয়াজ ওভারলি ফ্রেন্ডলি উইথ রাশিয়া আমেরিকার প্রেসিডেন্টের হিসেবে ইন রিসেন্ট ইয়ার্স। তো যদি ট্রাম্প আবার ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে হয়তো আমেরিকার পলিসিটা আবার চেঞ্জ হবে এবং আমরা আবার রাশিয়া এবং ইউক্রেনের মধ্যবর্তী যে সমস্যাটা এটার মধ্যে খুব ভালো একটা পসিবিলিটি আছে যে ট্রাম্প তাদের যে সামরিক সহযোগিতা দেওয়ার যে কি বলবো প্রমিস সেটা থেকে সরে আসতে পারে। কারণ ট্রাম্প হচ্ছে মেইনলি একজন ব্যবসায়ী, তার মেইন যে ফোকাস সেটা হচ্ছে আমেরিকার ইকোনমি সেন্ট্রিক। তো এমন হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা আছে যে ট্রাম্প উইথড্র করে নিবে ইউক্রেন থেকে তাদের সাহায্য, এবং এটা যদি হয় তাহলে ইউক্রেন খুব তাড়াতাড়ি ফল করবে এবং ইউক্রেন সংকটের সমাধানটাও আই গেস সমাধান যেদিকেই হোক কোনো একদিকে হবে। তো এটা একটা বড় জিনিস যে নেতৃত্ব পরিবর্তনের প্রভাবটা কিভাবে পড়ে দুটা দেশের রিলেশনের মধ্যে। এছাড়া দুইটা দেশ কিন্তু বেশ কয়েকটা জোটের সদস্য একই সাথে। আগে G8 ছিল, আমরা জানি, এটা আপনারাও জানেন আই গেস। G8 থেকে রাশিয়াকে বের করে দেওয়া হয় এবং বর্তমানে G8 এর নাম হচ্ছে G7। তো এখন যেটা কথা সেটা হচ্ছে চীন হচ্ছে ইউএস এর সবচেয়ে বড় শত্রু কাইন্ড অফ এখন ইউএস এর কনটেক্সটে এবং ইউএস এর চিন্তা ভাবনা যেদিকে যাচ্ছে। তো এশিয়ায় চীনের যে প্রভাবটা সেটা কাউন্টার ব্যালেন্স করার জন্য রাশিয়ার সঙ্গে যে সম্পর্কটা এটা ইউএসএ আবার রিএসেস করতে পারে।
অর্থাৎ এশিয়া একটা বড় রোল প্লে করবে ইউএসএ এবং রাশিয়ার মধ্যে যে সম্পর্কটা এটা আবার রিভ্যালুয়েট করার ক্ষেত্রে। তো রাশিয়ার সঙ্গে যদি চীনের সম্পর্কটা আবার বাড়তে থাকে সেক্ষেত্রে আবার ওয়াশিংটনের সাথে রাশিয়ার বা ওয়াশিংটনের সাথে মস্কোর যে সম্পর্কটা এই জিনিসটা আরো সাওয়ার হয়ে যাইতে পারে, সম্ভাবনা আছে। সেকেন্ড হচ্ছে নতুন নতুন অনেকগুলো টেকনোলজি আসতেছে, এটার মধ্যে ইউএসএ ডেফিনেটলি এখন পর্যন্ত আগায় আছে, বাট দেয়ার ইজ এ চান্স যে দুইটা দেশের মধ্যে এই যে টেকনোলজিক্যাল গ্যাপটা এটা রাশিয়া কি বলবো ব্রিজ করার চেষ্টা করবে ফিউচারে। সো এটাও আরেকটা কারণ, মানে আরেকটা অ্যাভিনিউ হইতে পারে। এটাকে আমি জোটের সদস্য না বলে আঞ্চলিক চ্যালেঞ্জ বলাটা আই থিঙ্ক বেশি রেলেভেন্ট। সো এই হচ্ছে মেইনলি ইন ব্রিফ রাশিয়া এবং ইউএস এর সম্পর্ক। আমি ক্লাসের শেষে যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিব। আমি যদি রিক্যাপ করা লাগে ক্লাসের শেষে আরেকবার রিক্যাপ করে দিব। আমার যেহেতু টপিক অনেকগুলাই কভার করতে হবে, আমি নেক্সট টপিকে মুভ করতেছি, যেটা হচ্ছে ইউএসএ চায়না সম্পর্ক। এটা অ্যাকচুয়ালি আপনাদের পরীক্ষার জন্য ইউএস রাশিয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার হিসেবে। ওকে, সো প্রথমত সম্পর্কতে যাওয়ার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটা দেশের মধ্যে যে কম্পারিজনটা সেটা একটু দেখি। তো প্রথমে আসি ইউএস এর যে অফিসিয়াল নেম সেটা অলরেডি আপনারা জানেন। চাইনার যে অফিসিয়াল নেম সেটা হচ্ছে পিআরসি, পিপলস রিপাবলিক অফ চায়না। সো এটা একটু মাথায় রাখবেন, এইটা খুব রেলেভেন্ট, একটু পরেই বুঝবেন কেন। নেক্সট হচ্ছে যদি আমরা আয়তনে আসি, যুক্তরাষ্ট্রেরটা আমরা আপনারা অলরেডি জানেন যে অলমোস্ট 97 লাখ, চায়না 95 লাখ। আমি একদম মানে রাউন্ড আপ করে দিচ্ছি, আপনারা পরীক্ষায় এই ফিগারটা ইউজ করতে পারেন। সো জনসংখ্যাতে আসি, জনসংখ্যা হচ্ছে 33 কোটি, আর চায়নার জনসংখ্যা হচ্ছে 1 কোটি কত জানি 141 কোটি সম্ভবত। সো 141 crore। তো এই গেল। আর জিডিপির ক্ষেত্রে আসি, জিডিপিটা ইজ ভেরি ইন্টারেস্টিং যে রাশিয়ার সঙ্গে আমরা দেখছি যে ইউএস এর জিডিপির বেশ বড় একটা ডিফারেন্স ছিল। সো ইউএস এর জিডিপি হচ্ছে অলমোস্ট $21 ট্রিলিয়ন। আর চায়নার ক্ষেত্রে এটা হচ্ছে যদি আমার ভুল না হয় তাহলে 17 ট্রিলিয়নের কাছাকাছি। সো মোটামুটি বুঝাই যেতেছে দুইটা দেশের অর্থনীতি খুবই কাছাকাছি চলে গেছে। এটা ছাড়া আপাতত আর কিছু দরকার নেই, নেক্সট জিনিস যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আমরা একটু পরে আসবো। তো প্রথমে আসি দুইটা দেশের মধ্যে যে রিলেশনটা সেটা কিভাবে ইভলভ হয়েছে। তো হিস্টোরি, তো আমরা জানি যে চায়নার যে বিশ্ব পরিমণ্ডলে নিজেকে তুলে ধরা এটা মেইনলি শুরু হয়েছে হচ্ছে 1949 সালে। আমি একটু হিস্ট্রিতে যাই। তো 1949 সালে যেটা হয় সেটা হচ্ছে 1949 সালের আগ পর্যন্ত চায়নার নাম ছিল হচ্ছে রিপাবলিক অফ চায়না, আরওসি। এবং এই দেশের যে ক্ষমতায় ছিল সেই দলটার নাম ছিল হচ্ছে কুনমিন্তাং পার্টি। এই কুনমিন্টাং পার্টির সঙ্গে ইউএস এর খুব ভালো রিলেশন ছিল। আমি জাস্ট রাফ লিখে যাচ্ছি, হ্যাঁ, খুব বেশি ডিটেলসে কিছু লেখার দরকার নেই। মেনটেন গুড রিলেশনশিপ উইথ ইউএসএ। 1949 সালে মাও সেতুং এর নেতৃত্বে, যাকে মাও জে ডং বলতে পারেন আপনারা পরীক্ষার খাতায়, বা মাও সেতুং বলতে পারেন, কমিউনিস্ট পার্টি হচ্ছে ক্ষমতায় আসে। এখন কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পরে যেটা হয় সেটা হচ্ছে এই কুনমিন্টাং পার্টি যারা সদস্য ছিল তারা হচ্ছে তাইওয়ানে পালায় যায় এবং তারা তাইওয়ানের নাম দেয় হচ্ছে আরওসি, অর্থাৎ রিপাবলিক অফ চায়না। এবং কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এসে চায়নার নাম দেয় হচ্ছে পিআরসি, পিপলস রিপাবলিক অফ চায়না। তাহলে এখন কি হইলো যে চায়না কোনটা, এটা নিয়ে একটা ডাউট ক্রিয়েট হয়ে গেল। তো ইউএসএ তখন আবার ব্যস্ত ছিল হচ্ছে ভিয়েতনাম যুদ্ধে। তারা ভিয়েতনাম যুদ্ধ শুরু করে ততদিনে হচ্ছে মোটামুটি একটা বিপদে পড়ে গেছে, মানে কি করবে বুঝতে পারতেছে না চায়না আসার পর থেকে। ইউএসএ মোটামুটি 1975 পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধে বেশ এঙ্গেজ ছিল। এবং ইনিশিয়ালি ইউএসএ যেটা করছে সেটা হচ্ছে রেকগনাইজ করছে আরওসি কে, অর্থাৎ তাইওয়ানে যে রিপাবলিক অফ চায়না ফর্ম করছে কুনমিন্টাং পার্টি, সেটাকে ইউএসএ রেকগনাইজ করছে এবং পিআরসি কে রেকগনাইজ করে নাই। অর্থাৎ দীর্ঘ একটা সময় যেটা হয়েছে সেটা হচ্ছে চায়না যে আছে, মানে মেইনল্যান্ড চায়না যেটা আমরা চিনি, সেটাকে ইউএসএ একেবারে রেকগনাইজ করে নাই। এবং এর কারণে চায়না কিন্তু, অর্থাৎ আমি পিআরসি বলতেছি চায়নাকে, যেটাকে আমরা এখন চায়না বলি, পিআরসি কিন্তু জাতিসংঘের সদস্যপদ পায় নাই অনেক দীর্ঘদিন ধরে। ওকে, তাহলে কে পাইছে জাতিসংঘের সদস্যপদ? আরওসি পাইছে, অর্থাৎ রিপাবলিক অফ চায়না। এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে দীর্ঘ সময়ে দুইটা দেশের মধ্যে সম্পর্ক খুব খারাপ ছিল। আস্তে আস্তে সম্পর্কের বরফ গলতে শুরু করে এবং 1971 সালে ইউএস প্রেসিডেন্ট নিক্সন প্রথম চায়না ভিজিট করে এবং দুইটা দেশের মধ্যে যে সম্পর্কে সেটা একটা মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। তো এইটাকে কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা টার্মে আমাদের ইউএস মিডিয়া তখন করছিল,
যেটা হচ্ছে নিক্সন গোস টু চায়না। এটা হচ্ছে দুইটা দেশের ডিপ্লোম্যাটিক ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্টস। এবং এরপরেই একদম সাথে সাথে বলা যায় যে ইউএসএ আরওসি কে রেকগনাইজ করে নাই, ইউএসএ রেকগনাইজ করছে পিআরসি কে। এবং এরপরেই হচ্ছে চায়না জাতিসংঘে সদস্যপদ পায়, এবং এটা আপনারা জানেন যে ওদের প্রথম ভেটোটা ছিল আমাদের এগেনস্টে। তো এই গেল হচ্ছে দুইটা দেশের কাহিনীর শুরু। 1978 সালে চীনে হচ্ছে অর্থনৈতিক সংস্কার শুরু হয় ডেং জিয়াওপিং এর নেতৃত্বে। এবং এই অর্থনৈতিক সংস্কার যখন শুরু হলো তখন হচ্ছে ডেং জিয়াওপিং ওপেন ইকোনমি করে দিছে, অর্থাৎ এর আগ পর্যন্ত চায়নার সবকিছু ছিল হচ্ছে স্টেট ওন্ড, অর্থাৎ জাতীয়করণ করা হয়েছিল সবগুলো প্রতিষ্ঠানকে, এবং অন্য কোনো দেশের এক্সপ্রেস ছিল না চায়নাতে। কিন্তু এই যে ওপেন চায়না পলিসি যেটা ডেং জিয়াওপিং ঘোষণা করছে, এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমেরিকান ইনভেস্টররা চায়নাতে ইনভেস্ট করা শুরু করছে। এবং ডেফিনেটলি চায়না এর আগ পর্যন্ত ছিল হচ্ছে একটা অ্যাগারিয়ান সোসাইটি, যেখানে হচ্ছে কৃষিটাই মেইন ছিল। কিন্তু এই ইনভেস্টমেন্টের পরে চায়নাতে প্রচুর পরিমাণে কর্মসংস্থান হয়, চায়নার ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, এবং চায়নার অর্থনীতিটাও বুম করা স্টার্ট করে। তো এখানে যে ইনভেস্টররা ছিল এদের মধ্যে ম্যাক্সিমামই ছিল হচ্ছে টেক কোম্পানিগুলো, কারণ টেক কোম্পানির যে অ্যাসেম্বল করার যে জন্য যে ম্যান পাওয়ার লাগে, এটা যদি চায়না থেকে নেওয়া যায় সেই ক্ষেত্রে সস্তা শ্রমের কারণে জিনিসপত্রের দামটাও আমেরিকার মধ্যে অনেকটা মানে প্রফিটেবল হয় আর কি। হয়ে গেল, এইটা হচ্ছে দুইটা দেশের মধ্যে সম্পর্কের শুরু। এবং পোস্ট 2000 অর্থাৎ 2000 সালের পরবর্তীতে দুইটা দেশের মধ্যে সম্পর্ক আবার খারাপ হইতে শুরু করে বিভিন্ন কারণে। আমরা যখন ইস্যু নিয়ে কথা বলবো তখন এই জিনিসগুলো চলে আসবে। ওকে, সো 2000 সালের পর থেকে ডাউনফল, আমি এই জিনিসটা আরো ডিটেলসে পরে বলবো, তো আপাতত এতটুকু জানলে আপনাদের চলবে। এখন আসেন দুইটা দেশের মধ্যে কি কি ইস্যু আছে, যে ইস্যুগুলোর কারণে দুইটা দেশের মধ্যে ঝামেলা কমতেছে না। প্রথম যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে এক চীন নীতি বা ওয়ান চায়না পলিসি। তো কাহিনী যেটা সেটা হচ্ছে আপনাদেরকে একটু আগে বলছিলাম যে চীন এবং তাইওয়ান এই দুইটা যে দেশ, তাইওয়ানকে কিন্তু বেশিরভাগ দেশই রেকগনিশন দেয় নাই, কারণ হচ্ছে চীনকে সবারই দরকার, তাইওয়ানকে আসলে সবার দরকার নেই। কিন্তু আমেরিকা তাদের নীতিগত কারণেই তাইওয়ানকে আসলে আহ মানে রেকগনাইজ না করে পারতেছে না, এবং চায়নার সঙ্গে বেসিক্যালি সমস্যাটা ইউএস এর হচ্ছে এখানেই। চায়না বিশ্বাস করে হচ্ছে এক চীন নীতিতে, অর্থাৎ তাইওয়ান হচ্ছে চীনের একটা অংশ। চীনের যে টোটাল প্রদেশগুলো আছে এর মধ্যে কিন্তু তাইওয়ানকেও তারা ধরে। তো এটা হওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে অলওয়েজ তারা মানে একটা থ্রেটের মধ্যে থাকে তাইওয়ানকে, এবং ইউএসএ ইজ প্রমিস বাউন্ড টু তাইওয়ান, যে যদি চীন তাইওয়ানে অ্যাটাক করে সেই ক্ষেত্রে হচ্ছে যুক্তরাষ্ট্র অবশ্যই ইন্টারফেয়ার করবে। তো এখানে যেটা হয়েছে, আমি একটু ম্যাপটা যদি দেখাই, ধরেন এটা হচ্ছে চীনের মেইন কোস্ট চায়না, এখানে হচ্ছে ছোট একটা দ্বীপ, এটা হচ্ছে তাইওয়ান। তো বুঝতে পারতেছেন যে দুইটার মধ্যে কি ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না। এবং ইউএসএ যদি মানে চায়না যদি ডিসাইড করে যে তাইওয়ানে আমি অ্যাটাক করব, তাহলে আসলে ইউএস এর পক্ষে সম্ভব না যে কিছু করে তারা হেল্প করবে। বাট স্টিল ইউএস এর হাতে যেহেতু বিশ্ব অর্থনীতির একটা বড় অংশ আছে, তো চীনকে একটা মোটামুটি প্রেসারে এখন পর্যন্ত রাখতে পারছে। আর বাই দ্য ওয়ে এটা নিশ্চয় জানেন যে এটা হচ্ছে ফরমোজা প্রণালী। তো এখন কথা হচ্ছে যুক্তরাষ্ট্র কি করছে যে কারণে চীন এত খ্যাপা। প্রথম কথা হচ্ছে যুক্তরাষ্ট্র তাইওয়ানে এমবাসি স্থাপন করছে, এমবাসি ইন তাইওয়ান। এখন একটা দেশ আরেকটা দেশকে যদি স্বীকৃতি দিতে চায়, যে কয়টা ফর্মাল ওয়ে আছে স্বীকৃতি দেওয়ার জন্য, তার মধ্যে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা হইলো এমবাসি স্থাপন করা, যেটা দুইটা দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কটা আসলে শুরু করে। তো এটা করার পরে বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে চীন প্রচন্ড পরিমাণে অ্যাগ্রিভড হয়েছে। এবং আমরা যদি এখানে বলতে চাই, আমরা বলতে পারি হচ্ছে ইউএসএ ইজ প্লেইং ইটস তাইওয়ান কার্ড। চীনকে চাপে রাখার জন্য যে কয়টা টুল ইউএস এর হাতে আছে তার মধ্যে হচ্ছে তাইওয়ান কার্ড একটা। তো বুঝতেই পারতেছেন যে এইটা হচ্ছে দুইটা দেশের মধ্যে সম্পর্কের যে মানে ডিটিউরিয়েশন, এটার পিছনে একটা বড় কারণ। সেকেন্ড যে ইস্যু সেখানে আমরা বলতে পারি যে ইরান নিয়ে যে একটা দুইটা দেশের মধ্যে সমস্যা আছে, 2 নাম্বার ইরান সংকট। আচ্ছা, ইরান সংকট বলতে কি বুঝাইতেছি? 1979 সালে ইরানে হচ্ছে রেভলিউশন হয়, এবং ইরানের ক্ষমতায় কে আসে? আয়াতুল্লাহ খোমেনি। তো এটা আসা মানে তারা আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে ইউএসএ স্যাংশন দেওয়া স্টার্ট করছে।
ইরানের উপর, কারণ এর আগের যে সরকার ছিল তাদের সঙ্গে ইউএস এর সম্পর্ক বেশ ভালো ছিল, ইউএস ইন্টারেস্টের জন্য ভালো ছিল, এবং মিডল ইস্টে ইউএস এর যে একটা প্রভাব বিস্তার করা সেটার জন্য সহায়ক ছিল। তো আয়াতুল্লাহ খোমেনি সরকার আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে ইউএসএ খুব বিপদে পড়ে গেছে এবং ইরান বেসিক্যালি তাদের হাত থেকে ছুটে যায়, এবং আমেরিকা যেটা অলওয়েজ করে সেটা হচ্ছে স্যাংশন আরোপ করছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। কিন্তু এই যে চায়না, চায়না কিন্তু কখনোই তেল আমদানি করা ইরান থেকে থামায়নি। চায়না ইম্পোর্টস অয়েল, এবং বিশাল ভলিউমে তারা ইম্পোর্ট করে, আপনারা একটু চেক করতে পারেন। আমার লাস্ট জানা মতে ইট ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড 410,000 ব্যারেলস, এটা মোস্ট প্রবাবলি পার ডে। সো এটা একটু চেক করবেন ফিগারটা, যে কতটুকু তেল ইম্পোর্ট করে, চাইলে আপনারা ইউজ করতে পারেন। এরপরে আসেন 2015 সালে একটা ডিল হয়, আপনারা মনে হয় জানেন, এটা P5+1 ডিল ইরানের সাথে 6 আদার কান্ট্রিজ। এই 6টা কান্ট্রির মধ্যে আছে হচ্ছে জাতিসংঘের 5টা স্থায়ী রাষ্ট্র এবং হচ্ছে জার্মানি। তো 2018 সালে আবার ট্রাম্প এসে সুন্দর মতো হচ্ছে এই ডিলটা থেকে বের হয়ে যায়, এবং সে যেটা বলে এই ডিলটা হচ্ছে ইউএস এর জন্য ফেয়ার না। বাই দ্য ওয়ে, এই যে ডিলটা এটা ছিল হচ্ছে ইরানের পারমাণবিক প্রোগ্রাম নিয়ে, ইরানের পারমাণবিক প্রোগ্রাম নিয়ে। তো 2018 সালে ট্রাম্প এই চুক্তিটা থেকে বের হয়ে যায় এবং ইরান আবার তাদের পারমাণবিক কর্মসূচি বাড়ানো শুরু করে। তো এখন এই যে এই ইস্যুতে যখন বাইডেন ক্ষমতায় আসলো, বাইডেনও কিন্তু কিছু করতে পারে নাই, এখনো হচ্ছে এই চুক্তিতে ইরান নাই, এবং এই চুক্তির আর একটা নাম আছে, আমার মনে হয় জানেন, JCPOA। এটা নিয়ে পরে কথা হবে। তো যাই হোক, তো বাইডেন এখনো সুবিধা করতে পারে নাই, কিন্তু এই পুরা সময়টা জুড়ে ইউএসএ ইরানের উপর স্যাংশন দিচ্ছে, কিন্তু চীন বেসিক্যালি এই ইস্যুতে হচ্ছে ইরানের পক্ষ নেয়। চীন ইরানের পক্ষাবলম্বন করে, এবং এটাতে ইউএসএ যথেষ্টই খ্যাপে, যে এই বা জায়গায় তো অ্যাটলিস্ট আমার সাথে ঝামেলা লাগানোর তোমার দরকার নাই। তো এরপরে আবার আরেকটা জিনিস আপনারা হয়তো পেপারে পাইছেন, যে 2021 সালে চীনের সাথে ইরান একটা চুক্তিতে যায়, যেটাকে 25 সালা চুক্তি বলে। সালা না শলা, আই ডোন্ট রিমেম্বার, চেক। সো এই চুক্তি বেসিক্যালি 25 বছর মেয়াদি একটা চুক্তি, যে চুক্তিতে চীন উইল ইনভেস্ট $44 বিলিয়ন, এবং ইরানে চীন হচ্ছে আপ টু 5,000 সৈন্য মোতায়েন করতে পারবে। তো এখানে একটা কাহিনী হচ্ছে কি, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই মিডল ইস্টে তার একক উপস্থিতি নিয়ে খুব খুশি, এবং রাশিয়া অল্প স্বল্প ঝামেলা করলেও রাশিয়া আসলে খুব বড় কোনো এখনো কি বলবো চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে নাই। এখন রাশিয়ার সাথে সাথে এই চুক্তির ফলে যেটা হয়েছে, মিডল ইস্টে চীনের উপস্থিতি এখন শুরু হয়েছে, এবং ইউএস ইজ কোয়াইট অ্যাফ্রেড যে দুইটা শক্তিকে সে কি একই সঙ্গে ট্যাকেল করতে পারবে কিনা। তো এটা নিয়ে হচ্ছে ইউএস এর এবং চায়নার মধ্যে বেশ একটা কন্টেনশন আছে, এটা হচ্ছে আর একটা ইস্যু। 3 নাম্বার ইস্যু আমরা বলতে পারি অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এটা আলাদা করে বলার একটা কারণ আছে, যে যখন ট্রাম্প ক্ষমতায় ছিল তখন আমরা দেখছি যে চাইনিজ কোম্পানি হুয়াওয়ে এর উপর বেসিক্যালি বেশ বড়সড় একটা ধাক্কা আসে, যখন হচ্ছে আমেরিকা তাদের সিইও কে গ্রেফতার নিয়ে একটা সমন জারি করে, এবং তাদের মেইন যে লজিক ছিল সেটা হচ্ছে চায়নাতে যখন কোনো বিদেশি কোম্পানি কাজ করতে যায় তখন কন্ট্রাক্টে এটা মানে থাকে যে এই প্রযুক্তিটা বেসিক্যালি চায়নাতে হস্তান্তর করতে হবে, যেটা হচ্ছে বড় একটা ইস্যু। তো এখন হচ্ছে এটাতে কি হয়েছে সেটা একটু আমি লিখে দিই, আই থিঙ্ক। তো 2018 সালে ইউএসএ মোটামুটি $50 বিলিয়ন সমমূল্যের পণ্যের উপর শুল্ক আরোপ করে। এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে ইউএস ইনভেস্টর্স যারা হচ্ছে আমেরিকার মানে ফ্যাক্টরিটা চায়নাতে ট্রান্সফার করছে এবং চায়নাতে বেসিক্যালি অ্যাসেম্বল করে, তারা খুব একটা অর্থনৈতিকভাবে সুফল পায় নাই কোনো, কারণ যদি শুল্ক আরোপ করে সেক্ষেত্রে ওই পণ্যগুলো ইউএসএ তে ঢোকার সময় একটা শুল্ক দিতে হবে এবং জিনিসের দাম বেড়ে যাবে, এবং জিনিসটার যে অ্যাপিল মানে পাবলিক কম কিনতে যাবে, সিম্পল হিসাব। এবং এর পিছনে মেইন কারণ যেটা ছিল সেটা হচ্ছে, অভিযোগটা কি ছিল, অভিযোগটা ছিল হচ্ছে মেধা সম্পদ চুরি ও স্থানান্তর।
এই রিজনে ইউএসএ হচ্ছে একটা শুল্ক আরোপ করে। আবার পাল্টা চীন যেটা করছে, 128টা 128 প্রোডাক্টের উপর, মানে ইউএস এর 128টা প্রোডাক্টের উপর আবার 25% শুল্ক জারি করছে। তো পাল্টাপাল্টি এই শুল্ক জারি করাকে বেসিক্যালি বলা হয় ট্রেড ওয়ার। এবং এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে দুইটা কান্ট্রিরই জিডিপি গ্রোথ হ্যাম্পার্ড হয়েছে। চীন কিন্তু দীর্ঘদিন ধরে বেশ ভালো পার্সেন্টেজের জিডিপি গ্রোথ এনজয় করতেছিল। তো এটা দেওয়ার ফলে যেটা হচ্ছে চীনের এই যে জিডিপি গ্রোথটা বেশ কমে গেছে, যেটা হচ্ছে মোটামুটি অ্যারাউন্ড চায়নার জন্য ছিল 2019-এর কথা বলতেছি আমি, 2.9% রিডাকশন হয়েছে জিডিপিতে। এবং ইউএসএ তে 2019-এ মোটামুটি 3%-এর মতো রিডাকশন হয়েছে। সো দিস ইজ এন ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো এটা হচ্ছে বড় একটা ইস্যু। এখন আরেকটা জিনিস আপনারা বলতে পারেন অর্থনীতির দিক থেকে ইউএসএ কেন এত ভয় পাচ্ছে। একটা গ্রাফ দেখাই, এই গ্রাফটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। সো গ্রাফের যদি আমরা উপরের দিকে হচ্ছে টোটাল জিডিপিটা লিখি, টোটাল জিডিপি, এবং নিচের দিকে যদি সাল লিখি অর্থাৎ ইয়ার্স, তাহলে এতদিন ধরে আমেরিকার যে জিডিপি গ্রোথটা এটা কিন্তু অনেক স্টেবল। যে কোনো বড় ইকোনমির ইকোনমিক গ্রোথটা হচ্ছে মোটামুটি স্টেবল থাকে এবং টোটাল জিডিপিও খুব স্লোলি বাড়ে, কারণ ওদের একটা সার্টেন পয়েন্টে চলে গেছে। তো ধরেন এমন ছিল ইউএস এর যে জিডিপিটা, সেটা ইউএসএ দীর্ঘদিন ধরে একটু বাঁকা হবে, বাট যাই হোক অনেকটা এরকমই ছিল। চীনের যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি যদি 2010 2015 করে বসাই, জিনিসটা হচ্ছে অনেকটা চীনেরটা এরকম ভাবে গেছে। অর্থাৎ 2028 সালে প্রজেক্টেড যে চীনের যে জিডিপি, টোটাল জিডিপি, এটা হচ্ছে আমাদের ইউএস থেকে সারপাস করে যাবে। তো এটা হচ্ছে ইউএস এর মানে ভয়ের একটা বড় কারণ, যে যদি চায়নার জিডিপিতে ইউএসএ কেও ছাড়ায় যায় তাহলে তো আসলে মানুষজন ইউএসএ কে যে পরাশক্তি হিসেবে দেখতে ভাবে দেখবে না। আর এটার সোর্সটা আমি লিখে দিই, সিইবিআর, ওয়ার্ল্ড ইকোনমিক টেবল 2021। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন পরীক্ষায়, আই থিঙ্ক এটা কাজে লাগবে আপনাদের। সো এটা হচ্ছে ইউএস এর জন্য বড় একটা কি বলবো ভয়ের ব্যাপার। এবং অলরেডি কিন্তু 2016 সালে পারচেস পাওয়ার প্যারিটি বা পিপিপি এটার অনুযায়ী যুক্তরাষ্ট্রকে চায়না ছাড়াই গেছে। তাই গেল। এরপরে আমরা বলতে পারি হচ্ছে সামরিকটাতে একটু পরে যাই, এর আগে যদি আর কিছু থাকে সেটাও লিখে দিই আমরা এখানে। আর কি বলা যায়, আচ্ছা মানবাধিকার ইস্যুটা একটু নিয়ে আসি। সো আমরা জানি চায়নার মানবাধিকারের অ্যাসপেক্টে চায়নার আসলে রেপুটেশন খুব একটা ভালো না। বেশ কয়েকটা জিনিস নিয়ে চায়নাতে, মানে চায়নার কাজকর্ম ইউএস এর চক্ষুশূল হয় এবং এটা বেশ মানে বলতে ইউএসএ কখনোই পিছপা হয় না। সো একটা ইস্যু আমরা বলতে পারি হংকং ইস্যু। হংকং চায়নারই পার্ট, এটা নিয়ে কোনো ডাউট নেই, বাট হংকং এর এডমিনিস্ট্রেটিভ যে সিস্টেমটা এটা কিন্তু চায়না থেকে ডিফারেন্ট। এবং এটাতে অনেকটা গণতান্ত্রিক একটা ফ্লেভার আছে হংকং এর যে এডমিনিস্ট্রেটিভ সিস্টেম সেটাতে। তো হংকং এ চায়না হচ্ছে একজন গভর্নমেন্ট ইনস্টল করে, আপনারা এটা একটু পড়বেন, এটা আই থিঙ্ক ইম্পর্টেন্ট ফর ইউ গাইজ। তো একটু ডিটেলসে পড়বেন, আমার সময় স্বল্পতার কারণে আমি জাস্ট ব্রিফলি টাচ করতেছি। তো হংকং এ 2019 সালে হচ্ছে একটা বিল পাস হয় যেটাকে বলা হয় এক্সট্রাডিশন বিল। এই বিলে বলা হয়েছে যে হংকং এ ধরেন কেউ যদি কোনো অপরাধ করে তাকে মেইনল্যান্ড চায়নাতে নিয়ে এসে এরপর বিচার করা হবে। তো এইটা আসলে হংকং এর সাধারণ জনসাধারণ মানতে চায় নাই এবং এটা নিয়ে বেশ হাউকাউ হয়েছে। এবং এইটার উপর বেস করে বেসিক্যালি আমেরিকা বলে যে চায়না মানবাধিকার লঙ্ঘন করতেছে এবং এর কারণে চায়নার উপর ইউএস এর বেশ একটা কি বলবো মিডিয়া আউটক্রাই হয়। এবং এরপরে এই আইনকে কেন্দ্র করে দুইটা দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়। এটা গেল একটা ইস্যু। 2 নম্বর ইস্যু যেটা বলতে পারি সেটা হচ্ছে তিব্বত ইস্যু। তিব্বতকে আমরা, আপনারা জানেন যে তিব্বতকে নিষিদ্ধ নগরী বলা হয়। তিব্বতে বাইরের কাউকে আসলে খুব একটা এক্সেস দেওয়া হয় না। কিন্তু ইউএসএ যেটা করছে সেটা হচ্ছে তিব্বতের জন্য একটা আলাদা কোঅর্ডিনেটর নিয়োগ করছে। এটা চায়না ভালোভাবে নেয় নাই। এরপরে আবার যেটা করছে সেটা হচ্ছে 2020 সালে একটা অ্যাক্ট প্রণয়ন করছে যেটাকে বলা হয় পলিসি সাপোর্ট অ্যাক্ট। এইটা করে যেটা হয়েছে সেটা হচ্ছে তিব্বতে ইউএসএ দূতাবাস স্থাপন করছে, মিশন আর কি, বেসিক্যালি ডিপ্লোম্যাটিক মিশন স্থাপন করছে।
এবং তিব্বতের যে ধর্মগুরু তাকে আমরা জানি দালাই লামা ডাকা হয়, এবং দালাই লামার সঙ্গে একটা সাক্ষাৎ করছে যেটা হচ্ছে নয়াদিল্লিতে, ইউএস এর প্রতিনিধি। এটাও চায়না ভালোভাবে নেয় নাই, এবং এটা নিয়েও বেশ ঝামেলা চলতেছে। এটাকে আমি মানবাধিকার আন্ডারে ফেলছি, কারণ হচ্ছে তিব্বতে চায়নার যে ক্র্যাকডাউন, এটাকেও ইউএসএ হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখে। এটা ছাড়া উইঘুরের ব্যাপারটা আমরা জানি। তো উইঘুর হচ্ছে চায়নার একটা এথনিক মাইনরিটি গ্রুপ, এবং তাদের মেইন যে আবাসস্থল সেটা হচ্ছে জিনজিয়াং প্রভিন্স। এবং বেসিক্যালি 2022 সালে এই উইঘুর মুসলিম যারা আছে তাদের উপর চায়নার যে ক্র্যাকডাউন, এটার কারণে ইউএসএ মানবাধিকার লঙ্ঘনের একটা ছুতো দিয়ে 2022 সালে আবার স্যাংশন দিছে, পণ্যের উপর নিষেধাজ্ঞা দিছে। এবং এই অ্যান্টনি ব্লিংকেন তৎকালীন যে পররাষ্ট্রমন্ত্রী ছিল, সে হচ্ছে এটাকে চীনের জন্য একটা লজ্জাজনক আচরণ এবং এই ঘটনাটাকে গণহত্যা বলে অভিহিত করছে। 2020 সালে এই ঘটনার প্রেক্ষিতেই পলিট ব্যুরো, আই থিঙ্ক নাম শুনছেন, পলিট ব্যুরো হচ্ছে ওদের দেশের মেইন পলিটিক্যাল যে ইয়াটা আর কি স্ট্রাকচারটা, পলিট ব্যুরোর যারা সদস্য দে আর ভেরি পাওয়ারফুল এন্ড দে আর ভেরি কি বলবো রিভিয়ার্ড ইন চাইনিজ পলিটিক্স। তো পলিট ব্যুরোর 3 জন সদস্যকে ইউএসএ হচ্ছে নিষেধাজ্ঞা দেয়, এবং এটার পাল্টাপাল্টি আবার ইউএসএ চীনের চীন 2জন মার্কিন সিনেটরকে নিষেধাজ্ঞা দেয়। সো এই হচ্ছে বেসিক্যালি মানবাধিকার নিয়ে যে কাহিনীগুলো হইতেছে দুইটা দেশের মধ্যে। তো এটা হচ্ছে একটা ইস্যু। এটার পরে আমরা যে ইস্যুটা আনতে পারি সেটা হচ্ছে আপনার ধরেন সামরিক প্রতিদ্বন্দ্বিতা। আচ্ছা, সো আমরা জানি যে সবাই এটা সম্ভবত শুনছেন যে থুকিদাদি স্ট্রেপ। মেইনলি এটা একটা বই থেকে নেয়া, যেটাকে বলা হয় হিস্ট্রি অফ দ্য পলিপোনেশিয়ান ওয়ার, যেটা মেইনলি ছিল হচ্ছে স্পার্টা এবং এথেন্সের মধ্যে। তো একটু কাহিনীটা বলে দিই, তাহলে একটু রিলেট করতে আই থিঙ্ক ইজি হবে। সো গ্রিসে 2টা দ্বীপরাষ্ট্র ছিল হচ্ছে স্পার্টা এবং এথেন্স, এবং স্পার্টা ওয়াজ কোয়াইট অ্যাফ্রেড যে এথেন্স হচ্ছে ওদের থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে, এবং একটা সময় গিয়ে স্পার্টা এথেন্সকে অ্যাটাক করে বসে। তো জিনিসটা অনেকটা এমনই হয়েছে, অনেকদিন ধরে ইউনিপোলার একটা ওয়াল সিস্টেম ছিল, এবং ইউএসএ এটাতে অভ্যস্ত হয়ে গেছিল। এখন চায়নার যে রাইসটা, এটাকে ওরা এইভাবেই দেখে, এবং এটাকে বিশেষজ্ঞরা বলতেছে যে এটা হচ্ছে থুকিদাজি স্ট্র্যাপ, যে একটা এক্সিস্টিং সুপার পাওয়ার আর একটা ইমার্জিং সুপার পাওয়ারকে কখনোই দেখতে পারে না, এবং দে উইল ইনএভিটেবলি অ্যাটাক দেম। তো এটা নিয়ে আলোচনা বিতর্ক সবকিছুই আছে, একটু পরে ওটাতে আসতেছি। এখন আসি সামরিক অবস্থানের দিক থেকে কে কোথায় আছে। তো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স নামে একটা ওয়েবসাইট আছে, এটা বেশ অথেন্টিক নিউজ দেয়। তো এটা অনুযায়ী লেটেস্ট একটু দেখে নিবেন, আমার ডেটাগুলা একটু হয়তো পুরাতন হতে পারে কিছু, যেমন এইটার কথা আমি বলে দিচ্ছি আলাদা করে। তো ইউএসএ চায়না, তো এই দুইটা দেশের যে র্যাঙ্ক, ইউএসএ হচ্ছে ফার্স্ট আর চায়না হচ্ছে থার্ড, মানে গ্লোবাল মিলিটারি মাইটের দিক থেকে। অনেক জিনিসপত্র দেয়া যায়, আমি জাস্ট 2-1টা দিচ্ছি যেগুলা খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে আমরা সেনা সদস্য কতজন সেটা দেখতে পারি। লাস্ট আমার যতটুকু মনে পড়ে, ইউএস এর ক্ষেত্রে সেনা সদস্য ছিল হচ্ছে 30 লাখ, এবং চায়নার ক্ষেত্রে হচ্ছে 22 লাখ। সো এখানে ইউএস এর একটা সিগনিফিকেন্ট অ্যাডভান্টেজ আছে। সাবমেরিন ভেরি ইম্পর্টেন্ট। সাবমেরিন ইউএস এর ছিল যে সময়টা আমি দেখছি 79, আর চায়নার ক্ষেত্রে ছিল হচ্ছে 68। এটা ছাড়া পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে যদি আসি, দ্য বিগেস্ট গেম চেঞ্জার পারমাণবিক অস্ত্র হচ্ছে ইউএস এর 8,000-এর উপরে, মোর দেন 8,200 ছিল সম্ভবত। আপনারা 8,000-এর বেশি লিখলেও চলবে। আর চায়নার হচ্ছে অ্যারাউন্ড 260, 260। তো বুঝতে পারতেছেন এদিকেও ইউএস আসলে অনেক অনেক আগানো। আর একটা জায়গায় একেবারেই ডমিনেট করে ইউএসএ, যেটা হচ্ছে ফ্রিগেট জাহাজ, যুদ্ধ জাহাজ বলতে আমরা যেটাকে বুঝি আর কি। তো আমেরিকার আছে হচ্ছে 46টা, আর চায়নার আছে হচ্ছে 0টা। সো আমরা দেখতেছি এখন আসলে মিলিটারি পাওয়ারের দিক থেকে আসলে চায়না আর ইউএসএ কে টেক্কা দেওয়ার ওভাবে সম্ভাবনা কম, কিন্তু একটা সময় গিয়ে জিনিসটা যে বাড়তে পারে এটারও কোনো গ্যারান্টি নাই। এখন এই সামরিক যে ডিফারেন্সটা, এটা আসলে চায়নার জন্য একটা বড় ইস্যু, এবং চায়না কিন্তু ওদের মিলিটারি স্পেন্ডিং অনেক বাড়াইছে, কি
কি বলবো কাম ক্লোজ টু ইউএসএ, এবং ইউএসও যেন গ্যাপটা থাকে সেজন্য কিন্তু তাদের মিলিটারি স্পেন্ডিংটা খুব একটা যে কমাইছে তা না। এখন এই যে দুইটা দেশের মধ্যে আরেকটা ইস্যু হচ্ছে ভূরাজনৈতিক আধিপত্য। তো এই দুইটা দেশের ভূরাজনৈতিক যে মেইন কন্টেনশনটা সেটা হচ্ছে মেইনলি একটা জায়গায়, আপনারা জানেন, ইন্দো প্যাসিফিক। এই ইন্দো প্যাসিফিককে টার্গেট করে চায়না যেটা করছে, চায়না বিআরআই নামে একটা প্রজেক্ট নিছে। এটা নিয়ে আমাদের আজকের ক্লাসে হয়তো কথা হবে না, বা নেক্সট ক্লাসে আমি কথা বলবো, এটা নিয়েও কথা বলা হবে। আপাতত জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি। চায়না হচ্ছে বিআরআই প্রপোজ করছে, চায়না, আর ইউএসএ প্রপোজ করছে হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। বিআরআই হচ্ছে একটা ইকোনমিক প্ল্যান, আইপিএস হচ্ছে একটা কাইন্ড অফ পলিটিক্যাল প্ল্যান। এগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলে আই থিঙ্ক আর একটু ক্লিয়ার হবে আপনাদের। তারপর হচ্ছে স্ট্রিং অফ পার্লস। এরপরে ইউএসএ আবার এই জিনিসটাকে মোকাবেলা করার জন্য যেটা করছে সেটা হচ্ছে একটা পলিসি ঘোষণা করছে, যেটা হচ্ছে পিভট টু এশিয়া। ইউএসএ একই সঙ্গে হচ্ছে B3W একটা প্ল্যান ঘোষণা করছে। এরপর চায়না আবার এই জায়গায় হচ্ছে RCEP। তো এগুলো হচ্ছে জোট, বিভিন্ন দুইটা দেশের বিভিন্ন জোট, যেটা হচ্ছে বেসিক্যালি একটার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিদ্যমান আছে। তো এটা একটা বড় ইস্যু। সো ওয়ান বেল্ট ওয়ান রোড যে প্রজেক্ট বিআরআই, ওটারই অংশ। আমি এটাকে OBOR লিখি, ওয়ান বেল্ট ওয়ান রোড, এবং এটার বদলে আসলে ইউএসএ B3W টা প্রপোজ করছে। আমি একদম বরাবর লিখলাম, আই থিঙ্ক আপনাদের আর ভুল হবে না। তো এইগুলো হচ্ছে মেইন কয়েকটা ইস্যু। আর একটা ইস্যু আপনারা যদি তুলে ধরতে পারেন সেটা হচ্ছে আফ্রিকা নিয়ে, যে দুইটা দেশের মধ্যে একটা কন্টেনশন আছে। আফ্রিকার সঙ্গে চায়না কিন্তু দীর্ঘদিন ধরে একটা সম্পর্ক বজায় রাখছে। তো এখানে চায়না যেটা করছে সেটা হচ্ছে আফ্রিকান ইউনিয়নে $1 বিলিয়ন সামরিক খাতে বিনিয়োগ করছে। তারপর আরেকটা জিনিস বলতে পারেন যে আফ্রিকা পিস ডেভেলপমেন্ট ফান্ড নামে একটা ফান্ড আছে, এখানে চায়না হচ্ছে $10 বিলিয়ন ইনভেস্ট করছে। ব্লু হেলমেট মিশন বা পিস কিপিং মিশন যেটাই বলি, সুদান এবং লিবিয়া এই দুই জায়গায় চায়না হচ্ছে প্রায় 2000 সৈন্য মোতায়েন করছে। এই ডাটাটা হচ্ছে যুগান্তরে আসছিল 2018 সালে। খুব একটা চেঞ্জ হয় না সিচুয়েশন, সো আপনারা ইউজ করতে পারেন। সবচেয়ে বড় যেটা চায়নার কাজ সেটা হচ্ছে জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন। সামরিক ঘাঁটি স্থাপনের যে ট্রেন্ডটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকারই একটা জিনিস। মানে বিভিন্ন দেশে আমেরিকা সামরিক ঘাঁটি স্থাপন করে, যেটা চায়না এত বছর ধরে করে নাই। এবং চায়নাও আফ্রিকা দিয়ে কাজটা শুরু করছে, যে জিবুতিতে একটা সামরিক ঘাঁটি স্থাপন করছে। এটা ছাড়া আরেকটা ইস্যু আপনারা তুলতে পারেন, যেটা আমি আলাদাভাবে দেখাবো, সো এটা নিয়ে খুব বেশি কিছু বলবো না, যেটা হচ্ছে দক্ষিণ চীন সাগর বিতর্ক। এটা নিয়ে ডিটেইলড একটা টপিক নিয়ে আলোচনা হবে। তো এইগুলো হচ্ছে দুইটা দেশের মধ্যবর্তী যে একদম মেইন ইস্যুগুলো, যেগুলো একেবারে না বললেই না সেগুলো। এইটা ছাড়া যদি আপনারা আরো কিছু আনতে চান, আপনারা যে কোনো বই থেকে যদি এক্সট্রা কিছু পান, ইউ ক্যান ডেফিনেটলি ইউজ দোজ। এক কথা হচ্ছে দুইটা দেশের মধ্যে এতগুলো সমস্যা, তাহলে কি আসলে এই দুইটা দেশের মধ্যে ভালো সম্পর্কের কোনো জায়গা আছে, বা সহযোগিতার কি কোনো ক্ষেত্র আছে কিনা? তো সেটাতে আমি আসি। কয়েকটা জায়গায় আমি বলতে পারি যে দুইটা দেশের মধ্যে অভিন্ন একটা অবস্থান আছে। কোথায় কোথায়? প্রথমটা হচ্ছে জলবায়ু বিষয়ক ক্ষেত্রে। দুইটা দেশই হচ্ছে ওয়ার্ল্ডের একদম টপ মোস্ট পলিউটারদের মানে দুইটা দেশ, এবং এই দুইটা দেশের কারণে বেসিক্যালি আমরা বলতে পারি যে 40% নিঃসরণ করে হচ্ছে এই দুইটা দেশ, পুরো বিশ্বের টোটাল নিঃসরণের। অ্যাকচুয়ালি জিনিসটা আর একটু বাড়ছে। তো অনেকগুলো বৈঠক হয়েছে দুইটা দেশের মধ্যে, কিন্তু কোনো বৈঠকে আসলে কাজ হয় না। এবং কপ যে হয়, কনফারেন্স অফ পার্টিস, এখানেও আমরা দেখছি যে যদি আমেরিকা বলে যে আমরা 2050 সালের মধ্যে পুরোপুরি এমিশন থামায় দিব, চায়না সেই ক্ষেত্রে যেটা বলে সেটা হচ্ছে, আপনারা বাই দ্য ওয়ে এটা একটু মনে রাখবেন যে চায়না কিন্তু এখনো নিজেকে উন্নত রাষ্ট্র বলে দাবি করে না, ওরা ডেভেলপিং কান্ট্রি হিসেবে দাবি করে নিজেকে। তো চায়নার কথা হচ্ছে দীর্ঘদিন ধরে আমেরিকা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে, এবং ওরাই ওয়ার্ল্ডটাকে পলিউট করে এই জায়গায় আনছে। সো দে হ্যাভ এ রাইট টু পলিউট সাম মোর। তো এটা একটা বিষয়। তো এই জায়গায় দুইটা দেশ কিন্তু অভিন্নভাবে কাজ করতে পারে এবং কাজ করতে হবে যদি ক্লাইমেট চেঞ্জটাকে ট্যাকেল করতে চায়। সো দিস ইজ ওয়ান প্লেস ওয়ার দিস টু কান্ট্রিজ ক্যান ওয়ার্ক টুগেদার। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে অস্ত্র প্রতিযোগিতার দিকে দুইটা দেশ বেসিক্যালি একটা সহযোগিতা মানে সমঝোতায় আসতে পারে। আমরা দেখছি রাশিয়ার সঙ্গে আমেরিকার বেশ কিছু ট্রিটি আছে, কিন্তু চায়নার সঙ্গে ওরকম কোনো ট্রিটি এখনো নাই, বাট দেয়ার ইজ এ চান্স যে দুইটা দেশ এই বিষয়ে কাজ করতে পারে। 3 নাম্বার হচ্ছে মহামারী।
কোভিড-19 এর সময় আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভ্যাকসিন ডিপ্লোমেসি চলছে এবং 2-3টা দেশের মধ্যে মেইনলি ভ্যাকসিন নিয়েও বেশ একটা বাজে ফেজ গেছে। তো এই জায়গায় বেসিক্যালি আমরা ছিলাম মহামারীর ক্ষেত্রে মাত্রই কোভিড গেল, এমপক্স চলে আসছে অলরেডি। কিন্তু এখনো কিন্তু 2টা মানে সামনে আমরা অনেকগুলো মহামারী দেখতে পারি এবং এই জায়গায়ও 2টা দেশ, আমেরিকা এবং চায়না, এই 2টা দেশেরই সম্ভাবনা আছে দুইজন একসাথে কাজ করে একটা নীতিগতভাবে সেম অবস্থানে যাবে। এই কয়েকটা ক্ষেত্রে তারা অভিন্ন অবস্থান নিতে পারে, বাট সহযোগিতার ক্ষেত্রে আসলে খুব বেশি যে আছে তা না। এখন এই 2টা দেশের মধ্যে যে রিলেশন, এখানে কয়েকটা টার্ম আপনারা পরীক্ষার খাতায় ইউজ করবেন। আমি এগুলো একটু লিখে দিচ্ছি, আই থিঙ্ক এগুলো আপনাদের কাজে দিবে। 1 নম্বর, নিও কোল্ড ওয়ার। অনেক গবেষক এই চায়না এবং ইউএস এর মধ্যে যে রিলেশনটা বর্তমানে, সেটাকে নব্য শীতল যুদ্ধ বা নব্য স্নায়ুযুদ্ধ নামে অভিহিত করছে। এই টার্মটা বেসিক্যালি আসছে হচ্ছে 2019 সালে দুইজন অধ্যাপক, প্রফেসর স্টিভেন ল্যামি অ্যান্ড রবার্ট দি ইংলিশ সম্ভবত, হ্যাঁ ঠিক আছে, এই দুজন হচ্ছে এই টার্মটা উদ্ভাবন করেন এবং তারা এই যে বর্তমান সম্পর্কটা ডাইনামিক, সেটাকে নিও কোল্ড ওয়ার নামে অভিহিত করছে। নিউ না, এটা নিও। আর 2021 সালে শি জিনপিং, সে হচ্ছে এই একটা কথা বলছে, আমি লিখে দিই, এটা বললে হয়তো আপনারা ইয়ে করতে সমস্যা হবে। বিশ্বে, তো শি জিনপিং নিজের মুখে বলছে যে বিশ্বে আবার স্নায়ুযুদ্ধের ঘটনা ঘটতে পারে এবং বিভিন্ন ইস্যুতে 2টা দেশের মানে অপোজিট স্ট্যান্ডিং দেখে এই জিনিসটা মনে করাটাই স্বাভাবিক। এখন এই জিনিসটা মোটামুটি সবাই খাতায় লিখবে যে নব্য স্নায়ুযুদ্ধ শুরু হচ্ছে, 2টা দেশের মধ্যে সম্পর্ক আর ঠিক হবে না, এটসেট্রা এটসেট্রা। আমার এই ক্ষেত্রে একটা হচ্ছে সেপারেট পারসেপশন এবং ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি, এইটা আপনারা ইউজ করতে পারেন। জোসেফ এস নায়ের কথা একটু আগে বলছিলাম, সে হচ্ছে সফট পাওয়ার, পাবলিক ডিপ্লোমেসি এটসেট্রা টার্ম ইনভেন্ট করছে। সো বুঝতে পারতেছেন খুব হাই ক্যালিবারের একটা লোক। সে এই সম্পর্কটাকে বেসিক্যালি বলছে হচ্ছে কোঅপারেটিভ রাইভালরি, অর্থাৎ সহযোগিতামূলক শত্রুতা, মূলক শত্রুতা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই 2টা দেশের মধ্যে যদিও ঝামেলা আছে, কিন্তু 2টা দেশ কখনোই যুদ্ধে যাবে না এবং এটা স্নায়ুযুদ্ধের পর্যায়েও যাবে না, এবং যে থুকিদাজি স্ট্যাপের কথা আমরা শুনি সেটা আসলে এই 2টা দেশের ক্ষেত্রে খাটবে না। এবং 2টা দেশের মধ্যে যে শত্রুতাটা, এটা একটা কোঅপারেশনের বেসিসেই হবে। এখন আসেন কেন এই জিনিসটাকে কোঅপারেটিভ রাইভালরি আমরা বলতে পারি। তো প্রথমটা হচ্ছে, আমরা যদি একটু কোল্ড ওয়ারের সাথে এটাকে কম্পেয়ার করি, কম্পারিজন উইথ কোল্ড ওয়ার। তো কোল্ড ওয়ারের সময় আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ওই সময়কালে ইউএস এবং হচ্ছে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার তেমন কোনো ট্রেড রিলেশন ছিল না, তেমন কোনো কালচারাল টাই ছিল না, অর্থাৎ সাংস্কৃতিক কোনো যোগাযোগ ছিল না। কিন্তু ইউএস এবং চায়না, এই 2টা দেশের মধ্যে সিগনিফিকেন্ট অ্যামাউন্টের বাণিজ্য হয়। তো মোটামুটি আমরা বলতে পারি যে ইউএস এবং চায়না, এই 2টা দেশের মধ্যে প্রতি বছর অ্যানুয়াল ট্রেড হয় অফ মোটামুটি $0.5 ট্রিলিয়ন। বুঝতে পারতেছেন বিশাল একটা অঙ্কের লেনদেন হয়। আবার এই 2টা দেশের মধ্যে কালচারাল এক্সচেঞ্জ হয়। কালচারাল এক্সচেঞ্জ বলতে আমি কি বুঝাচ্ছি, অ্যানুয়ালি অ্যানুয়ালি মোটামুটি 3,50,000 চাইনিজ স্টুডেন্ট ইউএসএ যায়, আবার 3 মিলিয়ন টুরিস্ট যায় ইউএসএ তে। সো এটা কিন্তু বিশাল একটা যোগাযোগ এবং 2টা দেশের পাবলিক পারসেপশনটাকে মডারেট করতে এই জিনিসটা বেশ কাজে দেয়। ইউএস এর সঙ্গে ইউএসএসআর বা সোভিয়েতের যে শীতল যুদ্ধকালীন সময়, ওই সময় কিন্তু একটা দেশের পাবলিক আরেকটা দেশের বেসিক্যালি সরকারকে বা একটা দেশকে বেশ ভয় করতো যে যে কোনো সময় আমাদের উপর অ্যাটাক আসবে। এটা কিন্তু এখানে নাই। ইউএস এর পাবলিক পারসেপশনের একটা ডকুমেন্ট আপনাদের সাথে শেয়ার করছে, এটা দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট যদি একটু ঘাটেন তাইলেই দেখবেন যে এখনো কিন্তু ওই লেভেলে যায় নাই যে লেভেলে গেলে আমরা বলতে পারি যে 2টা দেশের মানুষ ভাবতেছে অ্যাটলিস্ট আমাদের মধ্যে একটা শীতল যুদ্ধ চলতেছে। এরপর আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমি তো থুকিডাইডি স্ট্যাপ কেন এখানে কাজ করবে না সেটা বলছি আই গেস আপনাদেরকে। তো এটা একটু আপনারা ইউজ করতে পারেন এখানে। একটু বলি, যেটা হচ্ছে থুকিডাইডি স্ট্যাপে যেটা হয় সেটা হচ্ছে যে যেমন স্পার্টা এবং এথেন্সের মধ্যে হয়েছে, স্পার্টা এথেন্সের যে গ্রোথটাকে এটাকে খুব ভয় করতো, কিন্তু এখনো আবার ইউএসএসআর এবং ইউএস এর মধ্যে যে রিলেশন ছিল, ওখানেও কিন্তু আমেরিকা সোভিয়েতের যে
মানে রাইসটা সেটাকে অনেক মানে ভয় পাইতো, কিন্তু চায়নার যে রাইসটা এটাকে কিন্তু এখন পর্যন্ত ওইভাবে ইউএসএ পোর্ট্রে করে না। হ্যাঁ, চায়না অনেকটা মিলিটারি লাগায় যাচ্ছে, তাদের অর্থনীতি বাড়তেছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে ওরা এখনই ইউএস এর কাতারে আসতে পারবে। সো এটা একটা বড় ইস্যু। তো আরেকটা জিনিস হচ্ছে, দুইটা দেশের মধ্যে বেশ কিছু এলিমেন্ট আছে যেখানে কোঅপারেশন পসিবল, কোঅপারেটিভ এলিমেন্টস। এটা আমি অলরেডি আপনাদেরকে বলছি, যেমন ধরেন ক্লাইমেট চেঞ্জের ইস্যুতে দুইটা দেশ কাজ করতে পারে এবং ডেফিনেটলি কাজ করতে হবে। আবার সিকিউরিটি থ্রেট যেগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু দুইটা দেশের মধ্যে সহযোগিতা সম্ভব। সো এই কয়েকটা কারণে আমরা বলতে পারি যে দুইটা দেশের মধ্যে যে রিলেশন এটা একেবারেই মানে ডেফিনেটলি এটা একটা কোল্ড ওয়ার এভাবে আমরা না বলে এটাকে কোঅপারেটিভ রাইভালরি হিসেবেও চিহ্নিত করতে পারি। এই জিনিসটা আমার পরামর্শ হবে যে আপনারা পরীক্ষার খাতায় প্রেজেন্ট করবেন। তো এই গেল হচ্ছে মোটামুটি ইউএস এবং চায়নার মধ্যে যে প্রবলেম চলতেছে সেটা, তো বা দুইটা দেশের মধ্যে যে রিলেশন সেটা। তো মেইনলি এই দুইটা দেশ খুবই ইম্পর্টেন্ট, মানে এই তিনটা দেশের মধ্যে যে রিলেশন এটা খুবই ইম্পর্টেন্ট। এর বাইরেও আমাদের আসলে ইউএসএ ইন্ডিয়া এটা একটু কভার করতে হবে। তো আজকে মনে হয় না আর খুব বেশি কিছু নিয়ে আগানোর সুযোগ আছে। আমি নেক্সট ক্লাসে আপনাদের যেটা কভার করতে চাবো সেটা হচ্ছে ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হচ্ছে আহ বাইডেন, এই দুজনের মধ্যপ্রাচ্যে যে পলিসি সেটা নিয়ে। এবং ওইটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট এখন না, বাট একটু পড়ে যাওয়াটাই মনে হয় আপনাদের জন্য বেটার হবে। ওইটা ছাড়া আমরা একটু পালস অফ স্ট্রিং ওটা একটু পড়বো। এটা ছাড়া সাউথ চায়না সিতে যে একটা ঝামেলা চলতেছে দুইটা দেশের মধ্যে, ওইটাও আমরা নেক্সট দিন কভার করব। আর ফাইনালি ইন্ডিয়া আর চায়নার মধ্যে যে রিলেশন সেটা একটু কভার করব। মিনওয়াইল আপনারা একটু কষ্ট করে নেক্সট ক্লাসে আসার আগে কয়েকটা টপিক একটু দেখে আসতে পারেন। এর মধ্যে একটা হচ্ছে কোয়াড, আইপিএস। আমি এগুলো পড়াবো, বাট আপনারা যদি একটু আইডিয়া নিয়ে আসেন আমার পড়াইতে সুবিধা হবে। বিআরআই আমি পড়াই দিব, B3W এটা একটু পড়ে আসতে পারেন। এর বাইরে আসলে এই টপিকের উপর লেট মি থিঙ্ক আ বিট, আর কিছু আছে কিনা। আচ্ছা, আপনাদেরকে কষ্ট দেওয়ার দরকার নেই, আপনারা জাস্ট দুইটা জিনিস পড়ে আসেন। উপরের দুইটা আমি কভার দিয়ে দিব, আপনারা হচ্ছে B3W টা পড়তে পারেন আর সিইপি টা একটু পড়তে পারেন। এই দুইটা যদি একটু পড়ে আসেন আপনাদের এই নেক্সট ক্লাসে রিলেট করতে সুবিধা হবে। আই থিঙ্ক আমরা একটু প্রশ্ন উত্তরে চলে যাই, আমার ঠান্ডা লাগার কারণে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। খুব একটু কোশ্চেন অ্যান্ড আনসার। আচ্ছা, একজন লিখছে হচ্ছে ব্রিক্স। ব্রিক্স হচ্ছে মেইনলি রিজিওনাল অর্গানাইজেশনের মধ্যে পড়তেছে আমাদের, তো এইটা এই টপিকের মধ্যে কভার হয় না। তো ব্রিক্স হচ্ছে একটা অর্থনৈতিক জোট এবং এটা হচ্ছে আই থিঙ্ক একটা ক্লাস এটার উপর আছে, সো তখন আমরা ব্রিক্স নিয়ে কথা বলবো। আচ্ছা, ইউএসএ আফ্রিকা রিলেশন, এটা কিন্তু আসলে বৃহৎ শক্তির মধ্যে পড়ে না, আফ্রিকা ইজ এ কন্টিনেন্ট। সো এটা বাইল্যাটারাল কোনো ইস্যু না। ইউএসএ আফ্রিকার রিলেশনটা হচ্ছে একটা মাল্টিল্যাটারাল একটা ইস্যু। সো ওইটা মাল্টিল্যাটারালিজম যখন পড়ানো হবে তখন আই থিঙ্ক কভার করা হবে। আফ্রিকার কোনো পার্টিকুলার কান্ট্রির সঙ্গে যদি ইউএস এর রিলেশনের কথা জানতে চান সেই ক্ষেত্রে আস্ক করতে পারেন। চায়না ভার্সেস ইন্ডিয়া, হ্যাঁ চায়না এবং ইন্ডিয়ার ব্যাপারটা আমরা নেক্সট ক্লাসে কভার দিব। পরকুপাইন ডিফেন্স, আচ্ছা আমি একটা পিডিএফ এ জিনিসটার একটা নোট আপনার সাথে শেয়ার করব, মানে গ্রুপে শেয়ার করব। আই থিঙ্ক এটা আপনাদের জন্য বেটার হবে। আমার কাছে রেডি করা থাকার কথা, আমি ক্লাস শেষে এটা শেয়ার করে দিব। আচ্ছা হ্যাঁ, ফিনল্যান্ড তো বললামই, নেটোর মেম্বার হয়েছে অলরেডি। তো হ্যাঁ, হিউজ বর্ডার শেয়ার করে রাশিয়ার সাথে এবং রাশিয়া ডাজ নট ওয়ান্ট দি আদার নেশনস, অ্যাট লিস্ট দ্য নর্ডিক নেশনস টু জয়েন নেটো। এটা হইলে যেটা হবে সেটা হচ্ছে বর্ডার শেয়ার করে, তো তো ওই জায়গায় যদি সৈন্য সমাবেশ হয় সেই ক্ষেত্রে রাশিয়ার যে সিকিউরিটি এটা একটা কনসার্নের মুখে পড়বে এবং রাশিয়া কখনো এটা হইতে দিতে চায় না। তো এইটা আসলে ডিপেন্ড করতেছে আমেরিকার ক্ষমতায় যে আসে নেক্সট ট্রাম্প, ট্রাম্প কি চায় কিনা। কারণ ট্রাম্প কিন্তু ডিফেন্সে খুব বেশি খরচের পক্ষপাতী না। তো দেয়ার ইজ এ চান্স যে ট্রাম্প ওইখান থেকে একটু সরে আসবে, মানে এই পলিসি থেকে। তো অনলি ফিউচার ক্যান টেল যে যদি সদস্য হয় বা হইতে যায় সেক্ষেত্রে রাশিয়া কি করবে। আর রাশিয়া অলরেডি ইউক্রেনে এঙ্গেজড হয়ে বেশ বড়সড় লসের মুখে পড়ছে। এবং রাশিয়ার যে ইমেজটা ছিল এতদিন ধরে মানুষের কাছে, যে মিথিক্যাল একটা কান্ট্রি হুইচ ক্যান ডিফিট এনিওয়ান, ওইটা কিন্তু ভেঙে গেছে। রাশিয়া দীর্ঘদিন ধরে ইউক্রেনে জড়ায় আছে এবং ছুটে আসতে পারতেছে না। তো রাশিয়া নেক্সট কোনো জায়গায় যদি কনফ্লিক্টে জড়ায় মিলিটারি, দে উইল বি ভেরি কশাস। সো এটার চান্সটা একটু কম। ওকে, ইউএসএ ইন্ডিয়া রাশিয়া, ওকে ইন্ডিয়ার সঙ্গে আসলে ইউএসএ যে রিলেশনটা এটা তো খুবই ফ্রেন্ডলি, এটা আমরা যখন আইপিএস টা পড়াবো তখন মোটামুটি কভার হয়ে যাবে। ওইটা ছাড়া আসলে ইউএস এর সঙ্গে ইন্ডিয়ার কানেকশনটা খুব বেশি করার দরকার নাই। ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার রিলেশনটা হচ্ছে পুরোপুরি মিলিটারি। যেমন ধরেন একটা এক্সাম্পল যদি দেই, ইউএসএ থেকে ডিফেন্স সিস্টেম না কিনে
রাশিয়ার থেকে ইন্ডিয়া হচ্ছে S-400 ডিফেন্স সিস্টেম কিনছে, যেটা হচ্ছে রাশিয়ার সঙ্গে বেশ একটা ঝামেলা ক্রিয়েট করছে। তো ওইটাও আমি নেক্সট ক্লাসে কভার করার ট্রাই করব, ইন্ডিয়ার সঙ্গে বাকিদের যে রিলেশনটা। আজকে আমি ইন্ডিয়া টাচ করি না এই কারণে। ওকে, আপনারা যদি কোনো টপিক নেক্সট ক্লাসে যা বলছি এর বাইরে মানে পড়াতে হয়, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন, সেক্ষেত্রে আমি ওটা কভার করবো নেক্সট ক্লাসে, মানে অন্যগুলোর সাথে। আচ্ছা, আই থিঙ্ক আজকের কোশ্চেন নাই। আমি পর্কুপাইন ডিফেন্সের একটা নোট শেয়ার করতেছি একটু পরেই। আচ্ছা, বিডিএফ ফরেন পলিসি নিয়ে একটা ক্লাস। আচ্ছা, এটা একটু আসলে এখন সবাই খুব কনফিউজড, বিডিএফ ফরেন পলিসিটা কি হবে। আনলেস দেয়ার ইজ এ চেঞ্জ ইন দা কনস্টিটিউশনে যেটা আছে সেটা আমরা ডেফিনেটলি দিব। সেপারেট ক্লাস না হয় নেওয়া হবে, আমি একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিচ্ছি। আমাদের এখন পর্যন্ত কনস্টিটিউশনে যেহেতু কোনো চেঞ্জ আসে নাই, আমরা কনস্টিটিউশনে যে আর্টিকেলটা আছে 25th আর্টিকেল, ওটা ইউজ করব। প্লাস হচ্ছে বর্তমানে যারা হচ্ছে ফরেন পলিসি অ্যাডভাইজার, দ্যাট ইজ তহিদ হোসেন, বর্তমানে হচ্ছে ফরেন মিনিস্ট্রি অ্যাডভাইজার, ওনার একটা সাক্ষাৎকার সম্ভবত কিছুদিন আগে আমি দেখলাম। তো ওটা আপনারা একটু দেখতে পারেন যে আমাদের পলিসিটা একটু চেঞ্জ হবে। আমাদের পলিসিটা এখন হবে রেসিপ্রোসিটির ভিত্তিতে। আমরা যদি 2 পা আগাই, অন্য কাউকে 1 পা হইলেও আগাইতে হবে, না হলে আমরা ওদের সঙ্গে কোনো ডিলিং এ যাব না। তো এই টাইপের করে আমি একটা বেসিক্যালি কোনো ডকুমেন্ট, পলিসি ডকুমেন্ট যদি আমার হাতে আসে, আপনাদের সাথে আমি শেয়ার করবো। ওকে, আই থিঙ্ক কোশ্চেন আর নাই। তো আমার সাজেশন যেটা হবে সেটা হচ্ছে, যা বললাম ওইটা একটু আপনারা ক্লাসটা রিভিউ করতে পারেন। প্লাস আপনারা নিজের মতো করে নিজেরা একটা নোট ক্রিয়েট করতে পারেন, কারণ আমি যেটা দিছি সেটা হচ্ছে একটা আউটলাইন। এখানে হাড় আছে, মাংসগুলো আপনাদের জুড়ে দিতে হবে। এন্ড এইটা নিয়ে আমার মনে হয় আজকে রাতটা যদি একটু সময় দেন, জিনিসটা বেশ ভালো একটা আউটকাম দিবে। সো দিস ইজ ইট, আই থিঙ্ক আজকের ক্লাস এখানেই। আর নেক্সট ক্লাসে আমি হচ্ছে বাকি যেসব আছে, প্লাস আপনাদের যেসব কোশ্চেন আজকে পেয়েছি, এটার বেসিসে আমি কভার করার ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাস কখন, আই থিঙ্ক P2 আপনাদেরকে জানাই দিবে, আর এই নোটটা আমি শেয়ার করে দিব কিছুক্ষণ পর। থ্যাংক ইউ।